আয়ান, তুমি এখানে কি করছো? আয়ান, এতদিন কোথায় ছিলে? ম্যাম, আমার ইন্টারভিউ নিন। ব্যক্তিগত কথা না বললে খুশি হইতাম। আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। পার্সোনাল ব্যাপারের কোনো কিছু জিজ্ঞেস করবেন না। সরি মিস্টার আয়ান সাহেব, তা আপনি এই চাকরি কেন নিতে চাচ্ছেন? অন্যের ঘাড়ে বসে আর কতদিন খাবো? এইবার নিজের কিছু করা উচিত, তাই চাকরিটা করতে চাই। পড়াশোনার খরচ চালানো, নিজেরও খরচ আছে। নদী আয়নকে আর কিছু প্রশ্ন করতে লাগলো। আয়ন সব প্রশ্নের উত্তর দিতে লাগলো। নদী ইন্টারভিউ নেওয়া শেষ করে বলে, আসতে পারেন, পরে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ ম্যাম। আয়ন উঠে চলে যেতে লাগলো। নদী আয়নের দিকে অসহায় চোখে তাকিয়ে থাকতে লাগলো। ম্যানেজার আরেকজনকে পাঠালে নদী নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে ইন্টারভিউ নিতে লাগলো। এক এক করে সবার ইন্টারভিউ নিতে লাগলো। নেওয়া শেষ হলে নদী ক্লান্ত হয়ে বারান্দায় চলে গেল। বাইরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। আয়ান আমার উপর এখনো রেগে আছে। রাগ করার কথা, আমি ওর সাথে অনেক অন্যায় করছি। আয়ানকে চাকরিটা দেওয়া উচিত। নদী কথাগুলো ভাবতে লাগলো। 7 দিন পর আয়নের ফোনে SMS আসলে আয়ন মুচকি হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, অবশেষে চাকরিটা পেয়ে গেলাম। যাই হোক, রাগ করে চাকরি ছেড়ে দেওয়া যাবে না। টাকার দরকার আছে, সামনে ফর্ম ফিল আপ করা লাগবে, অনেক টাকার ব্যাপার। আয়ন কথাগুলো বলতে লাগলো। 2 দিন পর আয়ন রেডি হয়ে অফিসে চলে গেল। আয়ন নদীর কেবিনের সামনে গিয়ে বলল, ম্যাম, আসবো? জি আসেন, ওয়েলকাম আপনাকে। ধন্যবাদ ম্যাম। ম্যানেজারের সাথে দেখা করেন, উনি আপনাকে সব কাজ বুঝিয়ে দেবে। ওকে ম্যাম। আয়ন কেবিন থেকে বের হয়ে গেল। ম্যানেজার রুমের সামনে পড়ল। ম্যাম, আসবো? হ্যাঁ আয়ান সাহেব আসেন। আয়ন ভিতরে চলে গেল। রাইসা বসতে বলল। আয়ন বসলো। আয়ন বলে উঠল, আমার কাজটা বুঝিয়ে দিতে বলছে ম্যাম। একটু অপেক্ষা করো। আয়ন বসে থেকে অপেক্ষা করতে লাগলো। 10 মিনিট পর বারান্দা থেকে এসে আয়নকে বুঝিয়ে সবকিছু বলতে লাগলো। আয়ন বলে উঠল, ওকে ম্যাম, ধন্যবাদ। সাবধান, ম্যাম কিন্তু অনেক রাগী, কাজ ঠিকভাবে করো। ঠিক আছে ম্যাম। আয়ন রাইসার কেবিন থেকে বের হয়ে নদীর কেবিনের দরজা খুলে অনুমতি নিবে। আয়নের বুকের ভিতর ঢুক করে উঠল। নদী তাড়াতাড়ি করে ওর বয়ফ্রেন্ড রনিকে সরিয়ে দিল। আয়ান বলে ওঠে, সরি ম্যাম। ও হট করে দরজা খোলার সাহস কে দিয়েছে তোমাকে? নক করে দরজা খুলতে হয়ে পারো না? সরি, বুঝতে পারি নাই। মুডটাই নষ্ট করে দিলে। রনি চুপ করবে? আয়ান, ভেতরে আসেন। ম্যাম, আপনারা থাকেন, ফ্রি হইলে আমাকে ডাক দিয়েন। সমস্যা নাই, আপনি আসেন। আয়ন ভিতরে গেল। নদী আয়নকে বলল। ফাইলগুলো গুছিয়ে রেডি করে দাও। আয়ন ফাইলগুলো নিয়ে সোফায় বসলো। টেবিলের উপর রেখে এক এক করে দেখতে লাগলো। আয়নের চোখের কোণায় এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আয়ন সাথে সাথে তা মুছে ফেল। নদী আয়নের চোখে পানি দেখে নিজের অজান্তেই বুকের ভিতর ধক করে উঠল। রনি বলে ওঠে, এই ছেলে, বাইরে গিয়ে ফাইলগুলো দেখো। বাহিরের কোথায় বসে কাজ করব? আমি আপনাদের দিকে তাকাচ্ছি না, আমি নিচের দিকে তাকিয়ে আছি। কাজ বাদে অন্যদিকে তাকানোর সময় আমার নাই। এত বড় সাহস, বেয়াদবের মতো কথা বলছোস। মাফ করবেন। আয়ন নিচের দিকে তাকিয়ে থেকে কাজ করতে লাগলো। আয়নের চোখের কোণায় পানি টলমলো করতে লাগলো। রনি নদীর কোমর ধরে টেবিলের উপর বসিয়ে দিল। নদীর মুখে হাত দিয়ে বলে, তোমার গালগুলো ইচ্ছে করছে একদম খেয়ে ফেলে। তুমি এত সুন্দর কেন? তোমাকে যত দেখি ততই যেন প্রেমে পড়ে যাই। আয়ান রাগের সামনে থাকার গ্লাসটা পানি খেয়ে চেপে ধরল। রনি নদীকে কিস করতে যাবে, সাথে সাথেই আয়ান হাতের চাপে গ্লাস ভেঙে যাওয়ার শব্দ পেয়ে নদী চমকে উঠল। পিছনে তাকাতেই আয়নের হাত রক্ত দেখে আয়ন হাত সাথে সাথে মুছতে লাগলো। নদী রনিকে সরিয়ে দিয়ে টেবিলের উপর থেকে নেমে আয়নের হাত ধরতে যাবে। আয়ন সাথে সাথেই বলে ওঠে, সরি ম্যাম, গ্লাসটা ভেঙে ফেলার জন্য। আপনার পেমেন্ট থেকে গ্লাসের দাম রেখে দিয়েন, আমি হাত ধুয়ে আসছি। হাত দাও বলছি। হাতের ভেতরে কাজ ঢুকে গেছে, বারবার সার দিয়ে মুছো। কাচের টুকরোর সাথে তো আরো ক্ষত যাচ্ছে। নদীর কথা শুনে আয়ন চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো আর হাসতে লাগলো। হা হা। ম্যাম, হাতের ক্ষত থেকে বুকের ভিতরে ক্ষতটা তীব্র ব্যথা, সেইটা সহ্য করতে পারলে এটা তো কিছুই না ম্যাম। ম্যাম, আপনার ওয়াশরুমে গেলাম। কথাটা বলে ওয়াশরুমের দিকে চলে গেল। নদী চুপ করে আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো।
রনি বিরক্ত হয়ে বলে, এই ছেলেকে তোমার চয়েস করা লাগলো? মেয়ে কোনো এমপ্লয়ও নিতে পারো নাই? আর ছেলেটাই কি পাগল নাকি? হাত দিয়ে চাপ দিয়ে গ্লাস ভাঙলো। আমার তো মনে হয় ওর মাথা সমস্যা আছে। কাজ করতে দিয়ে সেখানে এইসব করছে, আবার বলে মনের খাত। পাগল ছাগল কোথাকার। জাস্ট শাট আপ রনি, এখান থেকে যাও, ভালো লাগছে না, কাজ করতে দাও। মানে কি? তুমি আমার উপর রাগ করে দেখাচ্ছ? আরে তুমি নিজেই বলছো আজকে তুমি আমাকে কিস করতে দিবে, আমার বার্থডের জন্য যা চাইবো তাই দিবে, তাহলে এখন এইসব কি? বলছি এখন ভালো লাগছে না, যাও, কাজ করতে দাও, অনেক কাজ আছে। আর দেখো, বিয়ের আগে এসব করা আমার পক্ষে সম্ভব না। আমার এসব ভালো লাগছে না। নদী, রাগ কিন্তু হচ্ছে। প্লিজ রনি যাও, কাজ আছে, বুঝতে পারছো না কেন? রাতে তোমার জন্মদিনের পার্টি, সেখানে যেতে তো তাড়াতাড়ি করতে হবে। ওকে ছেড়ে দিলাম। রনি কথাটা বলে বের হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো। শালি এতদিন রিলেশনে একটু কাছে আসতে দেয় না। কত মেয়ে আমার জন্য পাগল, আর এই শালির ভাব কত। পার্টিতে একবার আয়, তোর দেমাগ ভেঙে দেব। অনেক সহ্য করেছি, আর না। রনি কথাগুলো বলে চলে গেল। রনি আয়ন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। আয়ন কাগজের দিকে তাকিয়ে দেখে কাগজের কানিতে রক্ত লাগছে। আয়ন তো বলতে লাগলো, সরি ম্যাম, প্রথম দিনে গন্ডগোল করে দিলাম। আমি এইটা অন্য কাগজে ফিল আপ করে দেই। নদী কিছু না বলে ফার্স্ট এইড বক্স বের করে নিয়ে এসে আয়নের কাছে গিয়ে বসলে আয়ন সাথে সাথেই উঠে বলে, ম্যাম কি করছেন? আমার সাথে বসছেন? বসো। দুঃখিত ম্যাম, আপনার সাথে বসার যোগ্যতা আমার নাই। নদী টান দিয়ে বসিয়ে দিল। আয়ন নদীকে বলতে লাগলো, ম্যাম, আমি সামান্য আপনার সাহায্যকারী। আমার সাথে এমন ব্যবহার আপনার মানাচ্ছে না। কোনটা মানাবে আর কোনটা মানাবে না সেটা আমি বুঝে নেব। ম্যাম, আপনি আমার বস। আপনি আপনার মতো থাকেন। আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন না। চুপ, একদম চুপ, মেজাজ গরম করবে না, হাত দাও। নদী আয়নের হাত টান দিয়ে নিজের কাছে নিয়ে আসতেই আয়নের বুকে এসে লাগলে। নদী ব্যথা পেলে আয়ন বলে উঠল। সরি ম্যাম, আমি বুঝতে পারি নাই আপনি আমাকে জোর করছেন। নদী বুকে এক হাত রেখে আয়নের হাত ধরে বলল। চুপ করে থাকবে প্লিজ। আয়ন চুপ করে বসে থাকলো। নদী আয়নের হাতের কাছের টুকরোগুলো বের করতে লাগলো। আয়ন নড়ে উঠল। নদী ফো দিতে লাগলো আর বের করতে লাগলো। কাছের টুকরোগুলো বের করে পরিষ্কার করে দিতে লাগলো। রাইসা অনুমতি নিয়ে ভিতরে আসলে অবাক হয়ে যায়। রাইসা বলে ওঠে, আয়ান, কি হয়েছে আপনার? আর ম্যাম, আপনি কেন করছেন? আমার কাছে দিন, রনি স্যার জানলে অনেক রেগে যাবে। রাইসা নদীকে তুলে দিয়ে আয়নের হাত পরিষ্কার করতে লাগলো। রাইসাকে আয়নকে এভাবে স্পর্শ করতেই দেখি নদীর রাগ হতে লাগলো। আয়ন রাইসার দিকে তাকিয়ে বলে, ম্যাম আপনি ছাড়েন। এভাবে হাত কাটলো কিভাবে? হুট করে কেটে গেছে। আয়ন রাইসার কথা বলতে লাগলো। রাইসা আয়নের হাতে ব্যান্ডেজ করে দিয়ে উঠে বলতে লাগলো। ওইখানে টাইপিং করে নিলে হবে। আহ, রাইসা ঘুরে উঠে কথা শেষ করতে পড়ে গেল। আয়ন তাড়াতাড়ি রাইসাকে তুলে বলে, ম্যাম দেখে হাঁটবেন না, আপনার হাঁটু দিয়ে তো রক্ত পড়ছে। কাজ ঢুকে গেছে নাকি? রাইসা কান্না করতে লাগলো। নদী আয়নের রাইসার কাছে আসলে আয়ন কোলে তুলে নিয়ে সোফায় বসিয়ে দিল। আয়ন নদীকে বলল, আমি বাহিরের দাঁড়াই, আপনি ওনার পাটা দেখেন, রক্ত পড়ছে, মনে হয় কেটে গেছে। কি বলছো? ম্যাম আমার পায়ে হাত কেন দিবে? আমি ঠিক আছি। কান্না করছে আবার বলে ঠিক আছে। আমি দেখছি। আপনার পায়ে ঢুকবে, ওই পাশ দিয়ে আসেন। আয়ন কাছের টুকরো পরিষ্কার করতে চাইলে নদী বলে, আরও হাত কাটতে ইচ্ছে হয়েছে নাকি? যাও বাহিরে, সরি মানে যান। আয়ন বাহিরে চলে গেল। নদী রাইসার পায়ের উপরের দিকে প্যান্ট তুলে দেখে অল্প চিড়ে গেছে। নদীকে বাধা দিলে রাইসার কোনো কথা না শুনে ব্যান্ডেজ করে দিল। নদী পিয়নকে জানিয়ে দিল। পিয়ন এসে কাজগুলো পরিষ্কার করে চলে গেল। আয়ন কেবিনের ভিতরে গিয়ে কাগজটা নিয়ে আরেকটা কাগজ বানাতে লাগলো। রাইসা আয়নের পাশে দাঁড়িয়ে দেখিয়ে দিতে লাগলো। আয়নের হাতের উপর হাত দিয়ে টাইপিং করতে লাগলো। নদী হাত মুঠো করে ফেলল। আয়ন কাজ শেষ করে রাইসাকে বলে, ধন্যবাদ ম্যাম। ওকে, কাজ করো, আমি আসছি। ম্যাম, আপনার মিটিং আগামীকাল। ও আচ্ছা, তুমি ঠিক করে ফেলেছো? জি ম্যাম,
ওনাদের সাথে কথা বলছি। রাইসা নদীর সাথে কথা বলে চলে গেল। আয়ন নিজের কাজ করতে লাগলো। নদী ল্যাপটপে নিজের কাজ করতে লাগলো। এরই মাঝে 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 আয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। সন্ধ্যার দিকে আয়নের ছুটি হলে বের হয়ে যায়। আয়ন রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। নদী গাড়ি নিয়ে যেতে আয়নকে হেঁটে যেতে দেখলো। নদী আয়নের সামনে গাড়ি থামিয়ে বলে, গাড়িতে আসো, নামিয়ে দেই। ধন্যবাদ ম্যাম বলার জন্য। আপনি যান। আয়ন কথাটা বলে হাঁটা শুরু করলো। নদী একটা দোকানে বসে চা অর্ডার দিল। চা আর পাউরুটি খেতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো আর ভাবতে লাগলো। নদী, তুই ওকে নিয়ে এত ভাবস কেন? তুই তো ওকে ভালোবাসিস না আর সহ্যও করতে পারস না, তাহলে কেন ওকে নিয়ে ভাবছিস? ওই যা ইচ্ছা করুক, তাতে তোর কি? তুই তো রনিকে ভালোবাসিস। তাড়াতাড়ি ওকে ডিভোর্স দিয়ে দিতে হবে। এই বিয়ে তো জোর করে দেওয়া হয়েছিল। নদী কথাগুলো ভাবতে ভাবতেই ড্রাইভারকে চলে যেতে বলল। নদী চলে গেল। আয়ন চা পাউরুটি খেয়ে বিল দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। ব্রিজের উপর উঠে বসে পড়লো। বসে থেকেই ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। তুই নিজেকে কি ভাবস? আমার স্বামী, আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। আমি মরে গেলেও তোকে আমার স্বামী হিসেবে মানবো না। আমি তোকে পছন্দ করি না, জীবনে করবও না। দয়া করে আমার লাইফ থেকে চলে যা। নদী, আমি তো তোমাকে বিয়ে করতে চাই নাই। আমাকে ব্ল্যাকমেইল করে তোমার সাথে বিয়ে দিয়েছে। আমি সত্যি তোমার সাথে কিছু করি নাই। তুমি অজ্ঞান হয়ে গেছিলে। আমি তোমাকে জাস্ট আমার ঘরে জায়গা দিয়েছিলাম। তাহলে তো হয়ে গেল। আমিও তোকে ভালোবাসি না, তুইও না। তাহলে দয়া করে আমার পেছনে পেছনে আসিস না। ডিভোর্স লেটার দিলে সাইন করে দিস। তুমি অসুস্থ, এভাবে এখান থেকে যাওয়া তোমার ঠিক হবে না। আমি তোমার থেকে স্ত্রীর অধিকার চাইবো না। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। আমি এক মুহূর্ত এখানে থাকবো না। তোকে আমার বিশ্বাস হয় না। আমি তোমার স্বামী, আর আমি যখন বলছি আমি তোমার কাছেও যাব না। জাস্ট শাট আপ। আমি তোকে স্বামী হিসেবে মানি না, কতবার বলবো? মানতে হবে না, জ্বরওয়ালা মানুষ শুয়ে থাকেন। অ্যান কথাগুলো বলে ঘর থেকে বের হয়ে গেল। হঠাৎ অ্যান ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে ওর সামনে একটা বাচ্চা ছেলে এসে বলছে, ভাইয়া আমাকে কিছু টাকা দিবেন, অনেক ক্ষুধা লাগছে, আমি 4 দিন ধরে কিছু খাই নাই। অ্যান ছেলেটাকে বলে। তোমার বাবা মা নাই? অ্যানের কথা শুনে ছেলেটা বলে, আমার মা মারা গেছে, বাবা বেঁচে আছে কিন্তু সেই নতুন মা নিয়ে এসেছে, সেই আমারে বাসা থেকে বের করে দিছে। ছেলেটাকে 20 টাকা বের করে দিয়ে বলে, আমার কাছে এই 20 টাকা আছে, আর কোনো টাকা নাই। আয়নের কথা শুনে ছেলেটা খুশি হয়ে বলে, ধন্যবাদ ভাইয়া। বলে আয়ন ছেলেটাকে 20 টাকা বের করে দিয়ে বলে। আয়ন বলে চলে গেল। আয়ন উঠে ব্রিজের গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। রাত 1টা পর্যন্ত ওখানে বসে থাকলো। আয়ন উঠে হাঁটতে লাগলো। হঠাৎ একজনের সাথে ধাক্কা লাগলো। আয়নের ধাক্কা খেয়ে মেয়েটা সোজা আয়নকে নিয়ে পড়ে গেল। আয়ন মাথায় ব্যথা পেল। মেয়েটা ভয়ে কান্না করতে করতে বলে, আমাকে সাহায্য করেন প্লিজ। আয়ন নদীর কণ্ঠ শুনে চমকে গেল। আয়ন নদীকে নিয়ে উঠে পড়ল। এদিকে কিছু ছেলেদের আসতে দেখে আয়ন নদীকে ঘুরিয়ে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। নদী ছুটতে চাইলে আয়ন নদীর কোমর নিজের সাথে চেপে ধরল। আয়নের হাত সরিয়ে দিতে গেলে নদী হাতে ব্যান্ডেজ দেখে আয়নের শরীরে ঘ্রাণ চুপ করে থাকলো। ছেলেগুলো আয়নদেরকে দেখে হাসতে হাসতে বলতে লাগলো, বা ওইটাও রাগ, এগুলো কিছু পিক তুলে নেই। রাস্তার ভিতরে রোমাঞ্চ। ছেলেগুলো কথাগুলো বলে কিছু পিক তুলে হাসতে হাসতে সামনের দিকে দৌড়ে চলে গেল। আয়ন নদীকে ছেড়ে দিলে নদী আয়নকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আয়ান, তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আয়ন নদীকে সরিয়ে দিয়ে পাজকলে তুলে নিল। নদীকে নিয়ে হাঁটতে লাগলো। নদী আয়নের গলা জড়িয়ে ধরে অঝরে কান্না করতে লাগলো। আয়ন ওইখান থেকে হেঁটে সোজা ওর বাসায় নিয়ে গেল। দরজার সামনে নামিয়ে দিয়ে সেকল খুলে দিয়ে বলল, ভিতরে আসেন। আপনার বাসায় যাওয়ার জন্য গাড়ি এখানে পাওয়া যাবে না, অনেক রাত হয়ে গেছে। এখানে রাতটা থেকে যান, আর না হয় আপনার ড্রাইভারকে কল দেন। আয়ন কথাগুলো বলে ঘরের ভিতর ঢুকে পড়ল। নদী ঘরের ভিতরে ঢুকে সোজা আয়নকে পিছন থেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আয়ান, আমাকে ক্ষমা করে দাও। আমি যার জন্য তোমাকে এত কষ্ট দিয়েছি, অপমান করেছি, সেই মানুষটা আজ আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল। এইটা আমার পাপের শাস্তি। হাজব্যান্ড থাকতেও আমি বয়ফ্রেন্ডকে আপন ভেবেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আয়ন পিছনের দিকে ঘুরে নদীকে সরিয়ে দিয়ে বলে, কান্না থামান। আমার ঘরে খাবার নাই,
যে খাইতে দিব। ফ্রেশ হয়ে শুয়ে পড়েন, আর না হয় আপনার ড্রাইভারকে কল দিয়ে আসতে বলেন। আমি কোথাও যাব না, আমার খাবার লাগবে না। আয়ান, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে পড়ছি, আমাকে একবার ক্ষমা করে দাও। আমি তোমার ভালো স্ত্রী হয়ে সারা জীবন কাটিয়ে দেব। আমি তোমাকে নিয়ে আমার ফ্যামিলির কাছে যাব। আমাদের বিয়ে হয়েছে, আমি সবাইকে বলে দেবো। আয়ান প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আয়ন সাথে সাথে নদীকে বলে, কি করছেন? আপনাকে কিছু বলতে হবে না। আপনার উপরে আমি রেগে নেই ম্যাম। দয়া করে এইসব কথা রাখেন। মাথা ব্যথা করছে। আপনার ড্রাইভারের নাম্বারের কল দেন। আমার ফোন নেই, কোথায় পড়ে গেছে আমি জানি না। ও আচ্ছা, তাহলে আর কি করবেন? এখানে থাকতে হবে। আমার ফোনে টাকা নাই। ওয়েট, আমি চৌকিটা পরিষ্কার করে দেই। আয়ন কাটা অবস্থায় হাত দিয়ে কাজ করতে গেলে আয়নের হাত থেকে বিছানার চাদর নিয়ে বলল, আমি করছি। কাটা হাত নিয়ে কাজ করতে হবে না, তুমি তো ব্যথা পাবে তো। হা হা, হাসি আসছে। আমি জানি কেন হাসছো। আই এম সরি আয়ান। এত সরি বলেন না তো। আয়ন কথাটা বলে পাটি নিয়ে এসে মেঝেতে বিছিয়ে দিয়ে ব্যাগ মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল। নদী আয়নকে বলল, আয়ান, আমার সাথে শুয়ে পড়ো। নিচে সাপ পোকা কামড় দিতে পারে। কিছু হবে না। আপনি ঘুমান আর দয়া করে কান্না করবেন না। মাথায় যন্ত্রণা করছে। আমি মাথায় হাত বুলিয়ে দিব। লাগবে না, দয়া করে শুয়ে পড়েন তো। কথা বলেন না। মাথা ব্যথায় ভালো লাগছে না কথা বলতে। আয়ন কথাগুলো বলেই ঘুমিয়ে গেল। সকালে আয়নের ঘুম ভাঙলে দেখে নদী ওর বুকের উপর মাথা দিয়ে জড়িয়ে ধরে শুয়ে আছে। আয়ন নদীকে আস্তে আস্তে ডাকতে লাগলো। নদীর ঘুম ভাঙলে দেখে আয়ন ডাকছে। নদী আয়নের বুকের উপর থেকে উঠে বলে, তোমার জ্বর নাকি? শরীরে তো গরম কেন? নদী আয়নের কপালে হাত দিয়ে চেক করে দেখে বলল, তোমার তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আমার কথা ভাবা লাগবে না। আর উপরে শুয়ে থাকা বাদ দিয়ে আমার কাছে কেন শুয়ে পড়ছিলেন? হাজবেন্ড নিচে শুবে আর আমি উপরে ঘুমাবো? ন্যাকামি করবেন না দয়া করে। যাই হোক, ফ্রেশ হয়ে নিবেন, চলেন। আয়ন নদীকে তুলে রুম থেকে বের হয়ে কলপারে নিয়ে গেল। ডান হাত দিয়ে কল চাপ দিয়ে পানি বের করতে লাগলো। নদী হাত মুখ ধুয়ে বলে, তুমি ধুয়ে নাও, আমি পানি চেপে দেই। লাগবে না। আয়ন ডান হাত দিয়ে চাপ দিয়ে পানি ধরতে গেলে আগের পানি পড়ে যেতে লাগলো। নদী হাতে পানি নিয়ে আয়নের মুখ ধুয়ে দিতে লাগলো। আয়ন কিছু বলল না। আয়নের হাত মুখ ধোয়া হয়ে গেলে বলল, ধন্যবাদ ম্যাম। ম্যাম কেন বলছো? আমি তোমার বউ, আমাকে নাম ধরে ডাকতে পারো। আপনি আমার বস। এটাই আপনার সাথে আমার সম্পর্ক। অন্য কোনো সম্পর্ক আমাদের নাই। আয়ন কথাটা বলে চলে গেল। তোয়ালে হাতে নিয়ে নদীকে দিয়ে বলল, মুছে নেন, মুছে এখান থেকে চলে যান। আমি তোমাকে নিয়ে এখান থেকে যাব। আমি যাব না, আপনি চলে যান। আমি তোমাকে ছাড়া যাব না, বলছি না? আপনার অফিসের সময় হয়ে গেছে, যান। বললাম তো যাব না। ওকে, পড়ে থাকেন, আমি অফিসে গেলাম। অ্যান শার্ট খুলতেই নদী লজ্জের পিছনে ঘুরে তাকালো। অ্যান শার্ট পরতে লাগলো। দু হাত দিয়ে বোতাম লাগাতে হাতে অল্প ব্যথা পেল। প্যান্ট চেঞ্জ করতে চাইলে নদীকে বলে, ওই দিকে ঘুরে তাকিয়ে থাকেন, পিছনে তাকাইয়েন না। ঠিক আছে। অ্যান প্যান্ট চেঞ্জ করে নিতে লাগলো। চেঞ্জ করে নদীকে কিছু না বলে বের হয়ে গেল। নদী আয়নকে বলতে লাগলো, ওরা যদি আবার আসে আমাকে একা রেখে চলে কেন যাচ্ছ? আমাকে সময় মতো অফিসে যেতে হবে। অফিসের বস না থাকলে বকা কে দিবে? রাইসা ম্যাম আছে। কত ম্যাম আছে? আমাকে নিয়ে চলো, আমি এখানে একা থাকবো না, ভয় লাগে। আসেন। আয়ন ঘরের শেকল লাগিয়ে দিয়ে নদীকে নিয়ে হাঁটতে লাগলো। আয়ান বলে ওঠে, কষ্ট করে হেঁটে যেতে হবে। আমার কাছে 1 টাকাও নাই যে গাড়ি ভাড়া করব। তোমার কাছে টাকা নাই আমাকে একবারও বলো নাই কেন? আপনি কে যে আপনাকে বলতে হবে? তাই বলে না খেয়ে থাকবে নাকি? আর এতদিন কোথায় ছিলে? আপনাকে কোনো কিছু বলতে আগ্রহী না আমি। আয়নের পাশ দিয়ে ওর ফ্রেন্ড গেল। আয়ন বলে ওঠে, রাকিব। অফিসে যাস নাকি? এই শোন, 50 টাকা হবে? আছে। দে, আমি বেতন পাইলে দিয়ে দিব। আমি তোকে বলেছি এখন দিতে। না মানে, টাকা চাইতে শরম লাগে। ফালতু আমার সামনে ন্যাকামি করবি না। আমি তোর ফ্রেন্ডই নই। আয়ন রাকিবের হাত থেকে টাকা নিয়ে বলল, ধন্যবাদ দোস্ত, এই দিন এইটা দিয়ে বাসায় চলে যান। লাগবে না। নিতে বলছি, নেন। কইলাম তো যাব না, তোমার সাথে হেঁটে যাব। আমার এত ন্যাকামি ভালো লাগছে না। এই নেন, যান চলে। কে রে এটা? কেউ না, তুই যা, আমি যাচ্ছি। আয়ন নদীর হাতে টাকাটা দিয়ে হাঁটা শুরু করে দিল। নদী ওর পিছনে যেতে নিবে, তখন আর সামনে দিয়ে গাড়ি থামলে। নদী চলে গেল। আয়ন অফিসে চলে গেল।
অফিসে গিয়ে নদী কেবিনে গিয়ে বসে থাকতে লাগলো। কেবিনটা গোছাতে লাগলো। গোছানো শেষ করে সোফায় বসে থাকতে লাগলো। নদী 10টার দিকে অফিসে আসলে আয়ান উঠে সালাম দিল। নদী আয়ানকে বলল, এগুলো খেয়ে নাও। ম্যাম, আপনি বস হয়ে নাটক করবেন না তো? যা বলছি তাই করো। এত ন্যাকামি করলে আমি আপনার অফিসের জব ছেড়ে দিব। না খেয়ে থাকবে নাকি? গতকাল সন্ধ্যায় চা একটা রুটি খাইছো। দেখো তাড়াতাড়ি খেয়ে নাও, মাথা ঘুরে পড়ে যাবে না খেয়ে থাকলে। এত ভাবা লাগবে না। নদী আয়নের কাছে আসলে আয়ন চলে যেতে নিলে আয়নের হাত ধরে টান মেরে বসিয়ে দিয়ে আয়নের কোলে বসে আয়ন ভেবাচাকা খেয়ে গেল। নদী খাবার হাতে নিয়ে আয়নের মুখের দিকে এগিয়ে দিলে আয়ন মুখ ঘুরিয়ে নিলে নদী আয়নের গালে কিস করে বলে, আমার পিচ্চি বরটা একটু দেখি, এই দিকে ঘুরো না বাবু। ওই যান দেখি একটু। নদীর মুখে বাবু জান ডাক শুনে রাগে সরিয়ে দিয়ে বলে, একদম আমাকে বাবুজান বলবেন না। আপনার বয়ফ্রেন্ডকে গিয়ে বলেন আমি কারো কিছু হই না। আয়ন রেগে অফিস থেকে বের হয়ে যাবে। তখনই রাইসা ভেতরে ঢুকতেই আয়নের সাথে ধাক্কা লেগে পড়ে যাবে। অ্যান্ড সাথে সাথে রাইসাকে হিরোদের মতো ধরে ফেল। দুজন একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। নদীর রাগ হতে লাগলো। রাইসা, রাইসার সাথে সাথে ভাবনার জগৎ থেকে বের হইলে আয়ন রাইসাকে ছেড়ে দিল। রাইসা আয়নকে বলল, আয়ান কোথাও যাও, এইদিকে আসো। আয়ন রাইসার সাথে গেল। রাইসা বলে ওঠে, ম্যাম, আপনি 11টার দিকে চলে আসেন। আমি আয়ান ওইখানে মিটিংয়ের জন্য রেডি করতে গেলাম। আপনি যান, আয়ান আমার সাথে যাবে। ঠিক আছে, তাহলে আয়ান সব কিছু রেডি করে ম্যামের সাথে চলে আসো। রাইসা চলে গেল। নদী আয়নের হাত ধরে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, আমি ভুল করছি, এই জন্য এই না যে আমি আমার বয়ফ্রেন্ডকে বাবু জান বলছি। দেখলাম তো যে মানুষ বয়ফ্রেন্ডকে কিস করতে দেয়, সেই মেয়ে যে আর কি কি করছে সেটা আমাকে আর বোঝাতে হবে না। কি বলতে চাও তুমি? আমার বয়ফ্রেন্ডের সাথে আমি নোংরামি করছি? তো কি, কতবার শারীরিক সম্পর্ক করছেন সেখানে বলেন আপনি বাবুজান বলেন না? আমার কপালে কি বোকা লেখা আছে নাকি? আর কি বলেন আপনার বয়ফ্রেন্ড রেপ করতে দিয়েছিল? সো ফানি। আয়নের কথা শুনে নদীর রাগ কন্ট্রোল করতে পারল না। থাপ্পড় মারল ঠাস ঠাস করে। আয়ন রেগে নদীর হাত ধরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, কি পাইছস আমাকে? হ্যাঁ, আমি খেলনা পুতুল যে তোর মনের ইচ্ছে শুধু থাপ্পড় মেরে যাবি? তোর অফিসের চাকরি তুই কর, আমাকে করতে হবে না। আল্লাহর কাছে কতবার কইলাম তোর সামনে যেন না পড়ি। সেই তোর অফিসে চাকরি হলো, যত সব ফালতু কপাল নিয়ে জন্মগ্রহণ করছি, সব সময় খালি ঝামেলা লেগে থাকে। আয়ন রেগে কথাগুলো বলে বের হয়ে গেল। নদী চেয়ারের সাথে কপালে ব্যথা পেয়ে ওইখানেই অজ্ঞান হয়ে গেল। আয়ন অফিস থেকে বের হয়ে রাস্তা দিয়ে আনমনে হাঁটছিল। হঠাৎ করে আয়নের সামনে একটা গাড়ি এসে থামলো। আয়ন কিছু বলার আগে কয়েকজন জোর করে আয়নকে তুলে ফেলল। 3 সপ্তাহ পর। ম্যাম, হুট করে ছেলেটা উধাও হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। ওনার ঠিকানায় গেলাম, কেউ বলতে পারে না। বাদ দাও, যাই হোক সবাইকে ছুটি দিয়ে দিও, আমি বের হচ্ছি। নদী বের হয়ে গেল। গাড়ি নিয়ে সোজা বাসায় চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে বাবা মা ভাই বোনের সাথে বের হয়ে গেল। সন্ধ্যার ভিতরে নদীর আব্বুর বড় চাচার বাড়ির সামনে গিয়ে নামলো। 5 জন বাসার ভিতরে গেল। দেখে একজন ফুলদানি টি টেবিলে বাড়ি দিয়ে বলছে, আমি বলছি না আপনাদের সাথে আমি থাকবো না? বারবার কেন আমাকে এখানে নিয়ে আসেন? আমি কতবার বলবো আমি আপনাদের কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না। দুর্নীতিবাজ সাথে সম্পর্ক রাখার থেকে না খেয়ে মস্ত্রা যাওয়া ভালো। আইন কথাগুলো বলে পিছনে ঘুরে চলে যেতে নিবে। আইন নদী দুজনকে একে অপরকে দেখে চমকে গেল। নদী আইনকে বলল, আপনি এখানে? না থেকে মরে যাওয়া ভালো। এক ঝামেলা শেষ করতে না করতে আবারও আপনি চলে আসলেন। শাট আপ, আমি তোমার পেছনে আসি নাই। তুমি যেখানে ইচ্ছা যাও, এতে আমার কি? আমি এখানে আমার বড় দাদুর বাসায় বেড়াতে এসেছি। কি? কে আপনার দাদু? আয়ান, কি হচ্ছে? নদী মামুনির সাথে বাজে ব্যবহার করবে না। আমাদের সাথে করছো, কিছু বলি নেই দেখে মাথায় উঠো না। এই ছেলেটা তোর ছেলে? হ্যাঁ ভাবি, মামুনি ভিতরে আছেন। আইনকে দেখলে নদীর রাগ হতে লাগলো। নদী নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে চলে যেতে নিয়ে না গিয়ে আবার পিছনে কয়েকবার পিছিয়ে এসে আইনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। সবাই চমকে গেল। নদীর থাপ্পড় খেয়ে আইন হাত দিয়ে গাল চেপে ধরে বলল, এইটা কি করলেন? আপনার এত বড় সাহস কে দিয়েছে আমাকে মারার?
সাহস কোথা থেকে পেলেন? নদী রেগে বলে। আয়নের আগুন ধরে নিচের দিকে নামিয়ে দিয়ে বলল, একদম আমার সামনে আঙুল নাড়িয়ে কথা বলবে না। তোমাকে কেন থাপ্পড় মারছি ভালো করে ভেবে দেখো। তুমি আমাকে ভুয়া পরিচয় দিয়েছো, তুমি আমাকে প্রতিনিয়ত ঠকিয়েছো। নদী কথা শুনে আয়ন হাসতে লাগলো। ঠকিয়েছি আমি? নিজে একটু ভেবে দেখেন তো আসলে কে কাকে ঠকিয়েছে। ম্যাম, আমি যেমন আমি সেইটাই আপনাকে দেখেছি। আমি এই ফ্যামিলিতে থাকি না, আমি আমার মতো চলতে ভালোবাসি। আমি এইসব অন্যায়কারীদের খাবার খেয়ে বাঁচি না, নিজের ইনকামে নিজে চলার চেষ্টা করি। ওই কিসের অন্যায় রে? কি বলতে চাও? হ্যাঁ, ম্যাম আপনার অফিস না, চিল্লাবেন না। নদী, তুই আয়ানকে চিনিস? খুব ভালো করে চিনি। বাহ, আপনি আবার আমাকে ভালো করে চেনেন, শুনে ভালো লাগছে। ভাইয়া প্লিজ থামো না, এমন করো না। ভাইয়া প্লিজ যেও না এই বাসা থেকে। আতিয়া আয়নের কাছে এসে জড়িয়ে ধরলো। নদী আয়নকে বলল, ন্যাকামি না করে এখান থেকে গেলে কি হয়? না খেয়ে থাকো, তারপর এত জেদ কিভাবে আসে? ম্যাম কতবার বলবো আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবেন না। আয়নের কথা শুনে নদী রেগে বলে, তুমি কি বলতে চাও? তোমার কিসের পার্সোনাল ব্যাপার? তুমি ভুলে যাও না আমি কে। মানি না। আর কোনো কথা আছে? আয়ন চলে যেতে নিলেই নদী আয়নের কলার ধরে টেনে নিজের দিকে ঘুরিয়ে বলে, তুমি না মানার কে? তুমি এই বাসা থেকে এক পাও যেতে পারবে না। তোমার কি লজ্জা করে না বাবা মা ভাই বোনদের কষ্ট দিতে? এত ভালো মানুষ তুমি, নিজে কত অন্যায় করেছো, সেই সব কি তোমার চোখে পড়ে না? আমি কি অন্যায় করলাম? তুমি নিজেই ভেবে দেখো তুমি কি করতে চাইছো, কি করছো। আর তুমি কি বলো ওনারা অন্যায় করে টাকা ইনকাম করছে? একবার ভেবে দেখো তো, এই দুনিয়াতে টাকা ছাড়া চলা কি সহজ? এই সব ওনারা কার জন্য করছে? তোমাদের জন্যই তো নাকি? তুমি এত যে ভাব করছো, তুমি ভেবে দেখো তোমার কাছে শূন্য টাকা আছে, সামান্য চা খাওয়ারও টাকা নাই, না খেয়ে অফিস করো, কলেজে যাও, তারপরও বলবে টাকার কোনো দরকার নেই। কলেজে ফি টাকা কিভাবে জোগাড় করবে? টাকা ছাড়া কোথাও ভর্তি হতে পারছো তুমি? তোমার সাথে তো আমি। নদী আর কিছু না বলে থেমে গেল। আয়ন নদীর কথাগুলো শুনে কিছুটা নরম হয়ে গেল। আয়ন বলে ওঠে, দেখেন আমি জানি টাকার অনেক দরকার আছে। ওনার বাপের জন্য একটা ফ্যামিলি শেষ হয়ে গেছে। মিথ্যাকে উনি সত্যি বানিয়ে সত্যিকে মিথ্যা বানিয়ে দিয়েছিল। সেখানে বলবেন ওনাদের টাকা আমাকে চলতে হবে। আয়ান, আমার আব্বায় ভুল করেছিল, তার শাস্তি উনি কি কম পেয়েছে? উনি তো নিজের ভুল বুঝে নিজেকে শুধরে নিয়েছে। আর তুই বলছি ওনার অন্যায় টাকা এই সংসার চলে না। আমার নিজস্ব কোম্পানি আছে, তোর চাচু একজন ডাক্তার, তোর আম্মু একজন প্রফেসর। এখানে অন্যায় টাকা কোথা থেকে আসে? একটা ভুলের কারণে আব্বা তোকে ও হারিয়ে ফেললো। তুই এসএসসি পরীক্ষার রেজাল্ট দিন রেগে বাসা থেকে বের হয়ে গেলি। আব্বা মৃত্যু আগে তোকে কতবার দেখতে চেয়েছে, তুই আসিস নাই। তারপর বলবি শাস্তি কম পেয়েছে? আয়ান, আমি বুঝতে পারছি তুমি অন্যায় মেনে নিতে পারো না, বাট অতীতের বিষয় নিয়ে ভেবে বসে থাকলে হবে বলো? এইসব বাদ দিয়ে সবার সাথে থাকার চেষ্টা করো। প্লিজ রাগ করা বন্ধ করে রুমে যাও। আয়ন কিছু না বলে সিঁড়ি বেয়ে চলে গেল। সবার মুখে হাসি ফুটে উঠল। আয়নের আব্বু বলে, ধন্যবাদ আম্মু, ওই তোমার কথা শুনেছে। ধন্যবাদ আপু। আতিয়া নদীকে জড়িয়ে ধরল। নদী আতিয়াকে জড়িয়ে ধরল। নদী এক এক করে সবার সাথে পরিচয় হতে লাগলো। আয়ন রুমে গিয়ে খাটের উপর বসে থেকে ভাবতে লাগলো, এইটা আবার কোথা থেকে কাজিন হতে আসলো? যত সব সময় খালি আমাকে আঘাত করার জন্য মানুষ চলে আসবেই। যাকে দেখবো না সেই আবার এসে হাজির হইল। আয়ন কথাগুলো ভাবতে লাগলো। আয়ন সিগারেটের প্যাকেট বের করে লাইটার দিয়ে আগুন ধরাতে যাবে, সাথে সাথে আতিয়া রুমে আসলে আয়ন সিগারেট লুকিয়ে ফেলো। আয়নকে দেখে আতিয়া বলে, ভাইয়া তোমাকে খাওয়া দেই? সরি বনু। সরি কেন বলছো ভাইয়া? প্লিজ ভাইয়া, তুমি আমাদের ছেড়ে যেও না। দেখো তোমার শরীরের অবস্থা কি হয়েছে, একদম শুকিয়ে গেছো। ওকে যাব না। সত্যি? হ্যাঁ সত্যি। আতিয়া আয়নকে খাওয়াই দিতে লাগলো। আয়ন আতিয়ার হাতে খেতে লাগলো। বনু আর খাবো না। ঠিক আছে, আর এক লোকমা নাও। আয়ন আতিয়ার দিকে তাকিয়ে বলল। আতিয়া খাওয়াই দিয়ে চলে গেল। আয়ন খাটে শুয়ে থেকে টিভি দেখতে লাগলো। সন্ধ্যার দিকে আয়ন রুম থেকে বের হইল, নিচে গেল।
দেখে সবাই বসে আছে। হঠাৎ করে কলিং বেল বেজে উঠলে কাজের মহিলাটা দরজা খুলে দিল। আয়নর আব্বুকে কিছু বলবে তার আগে একজন বলে ওঠে, জান, তুমি কবে এসেছো? আর তুমি এসেছো আন্টি তো আমাকে একবারও বলে না। কি বলবো, উনি সকালে এসেছে, নানা বাড়িতে ছিল। তুলি আয়নের কাছে এসে ধাক্কা দিয়ে নদীর পাশে বসিয়ে দিয়ে গলায় হাত দিয়ে আস্তে চেপে ধরে বলে, মেরে ফেলবো। নানা বাড়িতে থেকে আমার কথা মনে পড়ে না তাই না? বাবা মায়ের সাথে ঝামেলা হয়েছে। আমার সাথে কি হয়েছে? হ্যাঁ, আমার সাথে কেন রাগ দেখাও? তুলি ছাড়ো তো, আমি তোমার উপরে কবে রাগ দেখলাম? আরে শোনো, এখানে বসো, গলা ছাড়ো। আয়নর পাশে বসিয়ে দিয়ে হাত ধরে বলল, শোনো, বড় মামা একটু অসুস্থ ছিল, ওনাকে একটু দেখাশোনা করছি। হসপিটালে নেওয়া, মেডিসিন কেনা, সব কাজ আমাকে একা করতে হয়েছে। আর মুড ভালো ছিল না, রাগ করো না তো। তাই বলে একবার আমাকে বলবে না? আমি গিয়ে তোমাকে সাহায্য করতাম। ওরে পিচ্ছি, করবে আমাকে সাহায্য? হাসবে না বলে দিলাম। ছাড়ো, ফ্রেশ হয়ে আসি। আর ছাদে যাও। আমি একটু বের হব। কোথায় যাবে? আমিও যাব। পশ্চিম পাড়া যাব। ও, রূপা আপুদের বাসায় যাবে? হুম। ওনার সাথে দেখা হয়েছিল, উনি তোমার কথা জিজ্ঞেস করছিল। ও আচ্ছা, যাবে নাকি আমি একা যাব? আমিও যাব। আঙ্কেল আন্টি আব্বু আম্মু আসলে বলবেন আমি আয়নের সাথে চলে গেছি। ঠিক আছে। আয়ন তুলি বের হয়ে গেল। নদী বলে ওঠে, আন্টি, এই মেয়েকে? আমার ছোট ননদের মেয়ে। আয়নের হবু বউ তাহলে এই মেয়ে? মাশাল্লাহ, দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। দোয়া করেন ওদের জন্য। মানে ওই মেয়েটা আয়নের হবু বউ? হ্যাঁ। কথাটি শুনে নদী চুপ হয়ে গেল। এদিকে আয়ন তুলি দুজন সাথীদের বাসে গিয়ে সবার সাথে সময় কাটিয়ে রাত 8টায় বাসে আসলো। দুজন হাসাহাসি করে বাসার ভিতরে ঢুকলো। নদী আয়ন তুলির দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আয়ন তুলির আব্বু আম্মুকে সালাম দিয়ে বলল, শ্বশুর শাশুড়ি ব্যাপার কি? আপনাদের কি আমার বউ ঠিক মতো খেয়াল রাখে না নাকি যে শুকিয়ে গেছেন? আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। তুলির আম্মু কিছু বলার আগেই তুলি কোমরে হাত দিয়ে বলে, বাজে কথা বলবে না। আমার কথা কি তোমার শ্বশুর শাশুড়ি শুনে নাই কি? ঠিক মতো খায় না। বড় আপু কত বকা দেয়, তাও দুইজন শুনে না। কিছু বললে বলবে খেতে ইচ্ছে করছে না, তোর দুই বোন খেয়ে নে, চা বানিয়ে দিয়ে যাস। আহারে, বউটাকে শুধু শুধু ভুল বুঝলাম। আয়ন মাথায় আদর দিয়ে সাথে সাথে চুল টেনে দিলে। তুলি আয়নের দিকে রাগি লুক নিয়ে তাকাতেই আয়ন অন্যদিকে তাকিয়ে বলে, আমাকে মনে হয় কেউ ডাকছে। কেউ ডাকছে নাকি? কি করছে? ওয়েট। তুলি মারতে যাবে, সাথে সাথে আয়ন দৌড়ে শীতে উঠে মুখ ভেঙচি দিলে সবাই হাসতে লাগলো। নদীর আব্বু বলতে লাগলো, এই দুজন তো দেখি ভাই আর ভাবির মতো ঝগড়া করা শুরু করছে। ঠিক বলেছেন, আর ওনারা এখনো এই কাজগুলো করে। সবাই কথা বলতে লাগলো আর নদী বিরক্ত হয়ে উঠে চলে গেল। আয়ন রুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দোলনায় বসে থেকে আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। হঠাৎ করে কেউ একজন বলে উঠল, কি ব্যাপার মিস্টার আয়ন চৌধুরী? হবু স্ত্রীকে রেখে এখানে কি করেন? নদীর কণ্ঠ শুনে আয়ন পিছনের দিকে ঘুরে তাকিয়ে বলল, কি বলতে চান? কি বলবো, যা শুনছেন সেটাই বললাম। ওই আমার কাজিন হবু বউ না? আয়নের কথা শুনে নদী হাসতে লাগলো আর বলতে লাগলো, আয়ন চৌধুরী মিথ্যা কম বলেন। আপনাদের বিয়ে ঠিক করা হয়েছে আর আপনি এমন ভাব করছেন মনে হয় কিছুই জানেন না। আমি বিবাহিত, আমি আবার অন্য কাউকে কেন বিয়ে করব? আপনি বিবাহিত, ডিভোর্স দিয়ে দেন। আর ওই মেয়েটা তো অনেক ভালো, বিয়ে করেন, সুখে থাকবেন। আমি তো নোংরা মেয়ে, ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েন। নদী কথাগুলো বলতে চোখের কোণায় পানি চলে আসলে সাথে সাথে মুছে ফেল আর নদীকে বলল, আপনি নোংরা হন বা যাই হন, আপনি আমার স্ত্রী আছেন, আমার স্ত্রী থাকবেন। হাসালেন, আমি আপনার যোগ্য না। আপনি তুলিকে বিয়ে করে নেন আর যত তাড়াতাড়ি পারেন ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আপনি যদি পাঠান তাহলে তো আরো ভালো হয়। কি বলতে চান? আমাকে ডিভোর্স দিয়ে আপনি খুশি হবেন নাকি? অবশ্যই, আমি তো জানি আমি কেমন। তাও হুদাই আমার লাইফটা নষ্ট করার কোনো মানে হয় না। এখান থেকে যান, আপনার কোনো কথা শোনার ইচ্ছা আমার নাই। অ্যান্ড কথাটা বলে ঘুরে আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী চোখের পানি মুছতে মুছতে চলে গেল। আয়ন কিছুক্ষণ থাকলে খাবার খাওয়ার জন্য ডাক দিলে আয়ন নিচে চলে গেল।
সবার সাথে বসে খাবার খেতে লাগলো। হঠাৎ করে আয়নের আম্মু বলে, নদীমা, আমার ছেলে রাফিকে তোমার কেমন লাগে? মানে? মানে ওর কেমন লাগে তোমার? ওই ভালো নাকি খারাপ? জি, অনেক ভালো রাফি ভাইয়া। তোমার কি পছন্দ হয় নাকি আরও কিছুদিন রাফির সাথে মিশে দেখবে? সরি আন্টি, আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। আসলে নদী, তুই রেগে যাবি, তাই আমি চুপ ছিলাম। আমরা তোর রাফির বিয়ে ঠিক করে রেখেছি। তোরা দুজন এখন বিবাহর যোগ্য হয়ে গেছস, তাই এখন তুই রাফি একে অপরের সম্পর্কে ভালোভাবে দেখ, দুজন একে অপরের জন্য পারফেক্ট নাকি। নদীর আব্বুর কথা শুনে আয়ন ওর ভাইয়া রাফি আর নদীর দিকে তাকালো। নদী আয়নের দিকে তাকিয়ে থাকলো রাগী লুক নিয়ে। আয়ন মাথা নিচের দিক করে নিল। নদী রেগে বলে, রাফি ভাইয়া অনেক ভালো, ওকে দুজন একে অপরকে দেখে থাকি। যদি আমাদের দুজন একে অপরকে ভালো লাগে তাহলে বিয়ে করব, আপনাদের সবাইকে জানিয়ে দিব। নদীর কথা শুনে সবাই খুশি হলে আয়ন রাগে উঠে পড়ে। নদীর দিকে গ্লাসে পানি ছুঁড়ে মারে। নদী পানিতে ভিজে চিল্লাইয়ে বলে, হচ্ছেটা কি? আপনার সাহস কি করে হয় আমাকে এইভাবে ভিজিয়ে দেওয়ার? আয়ান, এইটা কি করলে? মাথা ঠিক আছে? সবার সাথে রাগ দেখানোর মানে কি? আর এখানে নদী মামুনি কি করছে যে তার মুখে পানি ছুঁড়ে মারলে? আয়ন রেগে নদীকে বলে, নদীর সীমা অতিক্রম করো না, নিজের সীমানার ভিতরে থাকো। এই কিসের সিনেমা? হ্যাঁ, আমি আমার সিনেমার ভেতরে আছি, আপনি নিজের সিনেমার ভেতরে থাকেন। আয়ান, চুপ করবি তুই? ওই তোর বড় ভাইয়ের বউ হতে যাচ্ছে। আয়ন ওর আম্মুর কথা শুনে কিছু বলতে যাবে, সাথে সাথে ওর ভাই রাফি আয়নকে থামিয়ে বলে, আয়ান, ব্যাস অনেক হয়েছে। আর একটা কথা শুনতে চাই না। তুই আমার হবু স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে কথা বলতে পারিস না। আর এই তোর ভাবি বড় বোনের মতো হয়, সম্মান দিয়ে কথা বল। কিছু বলি না বলে মাথায় উঠে গেছোস, তাই না? রাফির কথা শুনে আয়ন রেগে নদীর দিকে তাকিয়ে বলল, আজ তোকে সবার সামনে প্রেজেন্ট করা যাইতো, তুই আমার সাথে যা করছস তোর জন্য কাউকে কিছু বলতেও পারছি না। একটা কথা মাথায় রাখ, আমি তোর বিয়ে হতে দিব না। কে আপনি যে আমার বিয়ে হতে দেবেন না? আর আমি আপনার কি ক্ষতি করেছি? হ্যাঁ, কি করছস জানোস না? আয়নের গালে ওর ভাই থাপ্পড় মেরে বলে, ওই তোর বড় হয়ে আপনি বলে, আর তুই ছোট হয়ে ওকে তুই তুই করে কথা বলস। আম্মু, এই তোমার ছেলে দেখো কতটা বেয়াদব একটা ছেলে তৈরি হয়েছে, বড়দের সম্মান করতে জানে না। আয়ন গালে হাত রেখে আয়ন রেগে চেয়ারে লাথি দিয়ে ফেলে দিয়ে চলে গেল। নদী আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, যে পর্যন্ত নিজের মুখে সবার সামনে আমাকে স্ত্রীর পরিচয় দিবে না ততদিন দেখো আমি তোমার কি হাল করি। অন্য মেয়ের সাথে ঘষাঘষি করা বের করব, আমিও বুঝিয়ে দেব আমার কেমন লাগছে। আমাকে কষ্ট দেওয়া বের করব। নদী কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ আয়নের আম্মুর কথা নদী শুনে ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, আন্টি, আমি কিছু মনে করি নাই, আপনি প্লিজ এতবার ক্ষমা চাইবেন না। মামি, ওয়েট, আমি বুঝতে পারছি না আয়ন হঠাৎ করে ওনার উপরে রেগে গেল কেন? আয়ন তো মেয়েদের সম্মান করে, কখনো তো অসম্মান করতে দেখি নাই। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছস, আর সব দোষ আম্মু আব্বু সব সময় ছেলেকে মাথায় তুলে রাখে, এই জন্য আজ এই অবস্থা। যদি শাসন করতো তাহলে নদীর সাথে আজ এমন করতে সাহস পেত না। ভাইয়া থামেন, যা হওয়ার হয়ে গেছে, আমি আসছি, পোশাক চেঞ্জ করে আসি। নদী কথাগুলো বলে চলে গেল। আয়ন খায়াটে শুয়ে থেকে ভাবতে লাগলো, বেহায়া মেয়ে জামাই থাকতে বাহিরে জামাই খুঁজে ভাসুরকে জামাই বানাবে, যত সব ফালতু মেয়ে। আয়ন কথাগুলো ভেবে রাগে ফুলতে লাগলো। আর এইদিকে নদী পোশাক চেঞ্জ করে খাটে বসতেই রাফি এসে নদীকে বলল, আসবো? হ্যাঁ ভাইয়া, আসেন। রাফি খাবারের প্লেট নিয়ে ভিতরে আসলে নদী বেশ অবাক হয়ে গেল। রাফি খাবারের প্লেটটি টেবিলের ওপর রেখে বলে, খাবার খেয়ে নাও। ভাইয়া, এত কষ্ট করার কি দরকার ছিল? আয়নের জন্য তো খেতে পারলে না, তাই আবার নিয়ে আসলাম, খেয়ে নাও। আর দয়া করে আমার ভাইটার উপরে রাগ করো না, ওই একটু রকচটা, ওই যেটাই ভালো মনে করে তাই করে, কারোর কথা কখনোই শোনে না। কিন্তু বুঝতে পারছি না তোমার উপরে ও কেন রেগে গেল। ওকে আগে কখনো মেয়েদের সাথে এমন ব্যবহার করতে দেখি নাই। রাফির কথা শুনে নদী বলে ওঠে, ভাইয়া, আপনাকে আমার কিছু কথা বলার ছিল। আগে খাবার খেয়ে নাও, তারপর বলবে। তাড়াতাড়ি খাও, 10টা বেজে গেছে,
তোমার তো মনে হয় অনেক ক্ষুধা লেগে গেছে, খাও। রাফির কথা শুনে নদী কিছুটা ইতস্ততভাবে নিচের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করে রাফির দিকে তাকিয়ে বলল, না ভাইয়া, পরে খাবো। আমার মনে হচ্ছে আপনাকে কথাটা বলে দেওয়াই ভালো হবে। আপনাকে আমি বিশ্বাস করে কিছু বলতে চাচ্ছি। আপনি যদি অনুমতি দেন তাহলে কথা বলা শুরু করব। নদীর কথা শুনে রাফি বেশ অবাক হয়ে গেল। নদীর দিকে তাকিয়ে বলে, ওকে বলো, কি বলতে চাও শুনি একটু। ভাইয়া, আপনি প্রমিস করেন আমার সম্পূর্ণ কথা না শুনে রেগে যাবেন না আর কাউকে কিছু বলবেন না? কি এমন কথা, এত ইতস্তত বোধ করছো কেন? প্রমিস করেন। ওকে বলবো না, বলো। আয়নের রেগে যাওয়ার কারণ হইল আমি আয়নের স্ত্রী। নদীর কথা শুনে রাফি উঠে পড়ল বসা থেকে। নদীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, এসব কি বলো? আয়ান কি আর তুমি কি এই আমাদের না জানিয়ে বিয়ে করতে পারে না? আমি সত্যি বলছি, আমাদের বিয়ে হয়েছে। আমি আপনাকে প্রথম থেকে সব খুলে বললে বুঝতে পারবেন। আয়ান ক্লাস 10-এ যে গ্রামে থাকতো, আমি সেখানে ট্যুরে গেছিলাম। আমি অসুস্থ হয়ে গেলে আয়ান আমাকে ওর বাসায় নিয়ে যায়। ওখানে আমি অজ্ঞান হয়েছিলাম, বাট ওখানে কিছু মানুষজন আমাদের অন্য কিছু ভেবে জোর করে বিয়ে দিয়ে দেয় ওর সাথে। আমার সংসার জীবন 7 দিনের ছিল। কি এত কিছু হয়ে গেছে? আয়ান আমাকে একবারও বলে নাই? শুধু আমাকে কেন, ফ্যামিলির কাউকেই বলে নাই? আসলে আমি ওকে স্বামী হিসেবে মানি নাই। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি। যেমন? নদী রাফিকে সবকিছু খুলে বলতে লাগলো। কথা বলা শেষ হলে বলল, এজন্য আমিও চুপ করে আছি। ওই যে পর্যন্ত আমাকে বউ হিসেবে সবার সামনে পরিচয় না দিবে, ততদিন পর্যন্ত আমি চুপ করে থাকবো। আর আপনার সাহায্য লাগবে। হ্যাঁ বলো, কি সাহায্য? নদী বাহিরের দিকে তাকিয়ে থেকে ভালোভাবে দেখে রাফিকে আস্তে আস্তে বলতে লাগলো। কথা বলা শেষ হলে রাফি বলে, ঠিক আছে, আচ্ছা থাকো, আমি যাই। ওকে ভাইয়া। রাফি চলে গেল। নদী খাবার খেতে লাগলো। আয়ন খাট থেকে উঠে সোজা নদীর রুম খুঁজতে লাগলো। নদীর রুম খুঁজে পেলে আয়ন সাথে সাথে রুমের ভিতর ঢুকে পড়ে। নদী খাওয়া শেষ করে হাত ধুয়ে পানি খেতে নিবে, সাথে সাথেই দেখে আয়ন নদীর দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে এগিয়ে যেতে লাগলো। নদী বলে ওঠে, ওই এইভাবে এগিয়ে আসো কেন? আমার বউ, আমি আমার অধিকার চাই। মাথা খারাপ নাকি? ভুলে যেও না আমি তোমার হবু ভাবি হই। ভাবির আগে আমার স্ত্রী, আমার অধিকার আমি কেন ছাড়বো? আয়ন কথাটা বলে দরজা লাগিয়ে দিল। নদী ভয়ে ঢোক গিলতে লাগলো। নদী খাট থেকে নেমে বারান্দার দিকে যাবে, সাথে সাথে আয়ন দৌড়ে নদীর জামা টান দিয়ে ধরল। নদী ছোটার চেষ্টা করে জামা ছিঁড়ে আয়নের হাতে চলে আসলো। নদী আয়ন দুজনেই থমকে গেল। নদী ঘুরে আয়নের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আয়ন নদীকে টান দিয়ে নিজের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। নদী আয়নকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ন জোর করে ধরে কিস করতে লাগলো। আয়ন নদীকে ছুঁড়ে খাটের উপর ফেলে দিল। নদী আয়নকে বলতে লাগলো, আয়ান, বেশি কিন্তু হয়ে যাচ্ছে। আয়ান আমার কাছে আসলে আমি কিন্তু চিৎকার করব। কর না করছে কে? তুমি নিজের কন্ট্রোলে আসো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এভাবে জোর করতে পারো না। আমি চাইলে সব করতে পারি। তুই আমার স্ত্রী না, তুই আমার অধিকার দিতে বাধ্য। আমার অনুমতি ছাড়া আমাকে টাচ করতে পারো না তুমি। আমার অনুমতি কোনো দরকার নাই, কারণ আমি থাকতে তুই অন্য ছেলের সাথে রিলেশন করছস। তোর কথার আঘাতে আমি তোকে ছেড়ে চলে গেছিলাম, আবার দিন শেষে তোর সাথে দেখা হলো। দ্বিতীয়বার, 2বার একই কাহিনী। তুই কখনোই আমার লাইফ থেকে সরবি না। একভাবে না একভাবে আমার সামনে চলে আসস। আমি মানছি ভুল করছি, কিন্তু তুমি তো আমাকে ভালোবেসে আমার কাছে আসছো না। তুমি তো আমার উপরে রাগে বসে কাছে আসতে চাচ্ছ। আমি তো তোমার সাথে এইভাবে কাছে আসতে দিতে পারি না। তুমি যখন আমাকে মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিবে না, সেই দিন আমার কাছে আসবে, সেই দিন আমি তোমাকে বাধা দিব না। তুমি আজ যদি আমার সাথে কিছু করো তাহলে বুঝবো তুমি আমাকে রেপ করছো। রাখ তোর ভালোবাসা। তুই তো ফালতু মেয়ে। তোর একটা ছেলে দিয়ে কখনো হয় না। একটা গেলে আরেকটা ধরস। আয়ান, ওই, গলা নামিয়ে কথা বল, একদম আমার উপরে চিল্লাবি না। নদী রেগে খাট থেকে নেমে পড়ল। আমি খারাপ? ভালো কথা, ভালো মেয়ের কাছে যাও। আমার কাছে কেন এসেছো? যাও যাও, ভালো মেয়ের কাছে যাও। একদম ঠিক। আমি কেন তোর কাছে যাব? ইউজ করা জিনিস আমি কেন নিব? কতজনের সাথে শারীরিক সম্পর্ক করছস কে জানে। আয়নের কথা শুনে নদী নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে আয়নের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, বের হয়ে যা আমার চোখের সামনে থেকে। এখন যা। আমি হাজার মানুষের সাথে শারীরিক সম্পর্ক করছি, ভালো করছি। তুই যা এখান থেকে, আর তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিস। তোকে আমি কিছু বলতে চাই না। আমি কেমন আমার আল্লাহ জানে, আর আমি জানি। চলে যা আমার সামনে থেকে। তোকে দেখে আমার ঘৃণা হচ্ছে যে নিজের স্ত্রীকে সম্মান করতে জানোস না।
আমি শারীরিক সম্পর্ক করছি তুই দেখাতে পারবি? রনি কোনো দিন একটাও পায় নাই। আর তুই আমাকে বলস আমি 1000 জনের সাথে শারীরিক সম্পর্ক করছি, ভালো করছিস, যা এখান থেকে। নদী রেগে গিয়ে ধাক্কা দিতে দিতে আয়নের রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে কান্না করতে লাগলো। আয়ন ওর বেডরুমে চলে গেল। বেডরুমে গিয়ে রাগে দরজা ঠাস করে লাগিয়ে দিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে আয়ন তুলির কণ্ঠে ঘুম ভেঙে গেল। আয়ন তুলিকে দেখে বলে, তুমি রুমের ভিতরে কিভাবে আসলে? দরজা ঠেলা দিলাম, খুলে গেছে। ওঠো তাড়াতাড়ি, নিচে চলো, খেয়ে ঘুরতে যাব। কোথায় যাবে? সবাই মিলে গ্রামটা ঘুরে দেখব। নদী আপু, আঙ্কেল আন্টি সবাই যাবে। চলো তাড়াতাড়ি। যাব না, তুমি যাও। কথা কম বলো, ওঠো বলছি। তুলি আয়নকে জোর করে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। আয়ন বিরাস করতে লাগলো। তুলি আয়নের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আয়ন তুলির দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে থাকো কেন? আয়ন কথাটা বলে ট্যাপ ছেড়ে দিলে সাথে সাথে তুলি পানি নিয়ে আয়নের মুখে ছুঁড়ে মেরে হাসতে লাগলো। আয়ন তুলিকে পানি দিতে গেলে দৌড়ে চলে গেল। আয়ন ফ্রেশ হয়ে বের হয়ে চেঞ্জ করে নিল। নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে সবাই বসে আছে। রাফি আয়নকে দেখে নদীকে বলল, চলো আমি তোমাকে খাইয়ে দিই। না ভাইয়া, ধন্যবাদ, আমার ক্ষুধা নাই। আরে চলো। রাফি নদীর হাত ধরতেই আয়ন রাগে হাত মুঠো করে নিল। রাফি নদীকে নিয়ে সবার সাথে খাবার টেবিলের সামনে বসলো। আয়নকে দেখে আয়নের আম্মু বলে, আয়ান খেতে আয়। আয়ন ওদের কাছে গেলে তুলি বলে ওঠে, এখানে এসে বসো। আয়ন তুলির কাছে বসলো। নদী আয়নকে দেখে রাফির সাথে হাসি মুখে কথা বলতে লাগলো। রাফি বলে ওঠে, আম্মু আমার প্লেটে খাবার দাও, নদী আমি একসাথে খাবো। রাফির কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। তুলি বলে ওঠে, বাবা ভাইয়া, তুমি এত রোমান্টিক। এই আয়ন ভাইয়ের মতো একটু শিখতে পারো না? মামনি, আমার প্লেট দাও, আমরা একসাথে খাবো। এসব ন্যাকামি আমার একদম ভালো লাগে না। তুলি, এসব বাদ দাও। কখনো কারো মতো হওয়ার চেষ্টা করবে না, নিজের মতো থাকার চেষ্টা করবে। আয়ন কথাটা বলে খাবার একা বেড়ে নিতে লাগলো। নদী রাফি ওর দিকে তাকিয়ে থাকলো। আয়ন খাবার খেতে লাগলো নিচের দিকে তাকিয়ে। আয়নের আম্মু সবাইকে খাবার দিতে লাগলো। রাফি নদীকে খাওয়াই দিতে লাগলো। নদী রাফিকে খাওয়াই দিতে যাবে। আয়ন রাগ কন্ট্রোল করে বলল, ভাইয়া, তোমাদের দেখে হবু হাজবেন্ড বউ লাগছে, মনে হচ্ছে বড় ভাই তার ছোট বোনকে খাওয়াই দিচ্ছে। আয়ন কথাটা বলে হাসি দিল। নদী রাগে বলে ওঠে, কি ধরনের কথা বলছেন এইসব? আমরা ভবিষ্যতে হাজব্যান্ড ওয়াইফ হতে যাচ্ছি। আপনার মতো আমার ভাইয়ের কপালে নাই। আয়ান, তোর ব্যবহার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। এইসব কী ধরনের কথা বলস? ওই তোর বড় আপু হয়, সম্মান দিয়ে কথা বল। আমি তো সম্মান দিয়ে বললাম ভাইয়া, আর উনি তো সেম ভাই বোনের মতো ব্যবহার করছে। এই যে আতিয়াকে আমি খাওয়াই দিই, আতিয়াও আমাকে খাওয়াই দেয়। কই, এখানে তো আব্বু আঙ্কেল কেউ তো তাদের বউদের খাওয়াই দিচ্ছে না, কারণ তাদের লজ্জা আছে, আর ওনাদের বিয়ে হয় নাই, এখন ন্যাকামি শুরু করছে। তুই কি বলতে চাস আয়ান, আমাদের লজ্জা কম নাকি? হবু বউকে খাইয়ে দেওয়া খারাপ নাকি? আমার তো হবু বউ আছে, কই আমি তো এত ন্যাকামি করছি না। আর ওই যেহেতু এখনও স্ত্রী হয় নাই, ওর উপরে আমার কোনো অধিকার থাকার কথা না। সেখানে ওই এখনও পরনারী, তার আশেপাশে তো থাকা উচিত না। এখন বলতে পারো তুলির পাশে কেন বসলাম? তুলি আমার কাজিন, আমরা ছোট থেকে একসাথে খেলাধুলা করছি, পড়াশোনা সব একসাথে। বাট উনি তো এই প্রথম আমাদের বাসায় এসেছে। এই জ্ঞান দিস না আমাকে, আমি তোর বড় ভাই। আমার হবু বউয়ে আমি যা ইচ্ছে করব, তুই চুপ করে থাক। আয়ন কিছু বলবে তার আগেই আয়নের আব্বু বলে, দুইজন থামো তো, এভাবে ঝগড়া করলে আর বাইরে ঘোরা আর হবে না। আয়নের আব্বুর কথা শুনে দুজন চুপ হয়ে গেল। আয়ন নিচের দিকে তাকিয়ে খেতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে বেশি বেশি করে রাফির সাথে দুষ্টামি করতে লাগলো। রাফিও নদীর কথায় তাল মিলাতে লাগলো। আয়ন রাগে কিছু বলতে গিয়েও বলতে পারলো না। আয়ন চুপচাপ খেতে লাগলো। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই রুমে চলে গেল। আয়ন রেডি হয়ে নিল। আয়ন তুলির সাথে মিলে শার্ট পরল। সবাই মিলে বের হয়ে গেল। তুলি আয়নের হাত ধরতে গেলে আয়ন নদী রাফিকে হাত ধরতে দেখে রাগে তুলিকে বলল, ওরা আগে যাক, আমরা তো আমাদের এলাকা চিনি।
ওরা সবাই আগে আগে যেতে লাগলো। আইন তুলি আস্তে আস্তে টুকটাক কথা বলতে বলতে যেতে লাগলো। এদিকে নদীর রাগ হতে লাগলো। নদী রাফিকে বলল, আমি আইসক্রিম খাবো, আমাকে কিনে দেন না। চলো মাঠের কাছে যাই, কিনে দিই। নদী রাফি আইসক্রিম কিনতে মাঠের কাছে গেল। আয়ন তুলির হাত ধরে নিয়ে গেল। আইসক্রিম চাইতেই আয়ন বলে, মামা আমাদের 3টা দেন। আতিয়া তুই এদিকে আয়। আয়নের কথা শুনে রাফি নদী বলে ওঠে, মামা আমরা আগে চাইলাম, আপনি ওদের আগে কেন দিচ্ছেন? মামা সবগুলো দেন, সবাইকে দেন। আয়নের কথা শুনে আইসক্রিমওয়ালা সবাইকে দিতে লাগলো। তুলিকে দিলে আর একটাই থাকলে রাফি ওইটাই নিতে গেলে আয়ন আইসক্রিম নিয়ে 1000 টাকা দিয়ে বলল, মামা রেখে দেন। মামা আপনি আমাদের সাথে অন্যায় করলেন না? আমরা আগে চাইলাম, সব আইসক্রিম ওনার কথায় দিয়ে দিলেন। নদীর কথা শুনে আইসক্রিমওয়ালা বলে, আয়ান ভাইকে না দিলে কাকে দিব? উনি আমাদের সাহায্য না করলে আমরা আজ ব্যবসা করে খেতে পারতাম না। এই দোকান যত আইসক্রিম আছে সব ওনার জন্য আছে। উনি ফ্রিতে চাইলেও এখানে যত দোকানদার আছে সবাই ওনাকে দিবে। সামান্য টাকা নিয়ে কি আমি আয়ান ভাইকে আইসক্রিম দেওয়া বাদ দিয়ে দিব নাকি? লোকটা কথা শুনে নদী কিছু না বলে রাফিক নিয়ে চলে যেতে লাগলো। আয়ন মিটি করে হাসতে লাগলো। আয়ান, এটা কি ঠিক করলে? নদী আপুকে আইসক্রিম দিলে না কেন? আমি কি করলাম? এখানে তো একটাই আইসক্রিম আছে, আমার গলা শুকিয়ে গেছে। আমি খাওয়া বাদে অন্য কাউকে দিয়ে মানব সেবা করতে পারবো না। এইটা কেমন কথা? আমি তো আগে দেখেছি তুমি না খেয়ে অন্যদের দিয়ে দিতে, সেখানে আজ এই ধরনের কথা বলছো? সবাই সারা জীবন এক থাকে না, সবাই পরিবর্তন হয়, সেখানে আমিও হয়েছি। বাদ দাও, চলো হাঁটি। আয়ন আইসক্রিম খাওয়া বাদ দিয়ে আইসক্রিম হাতে নিয়ে তুলির সাথে হাঁটতে লাগলো। সামনের দিকে এগিয়ে গেল। রাফি আয়নের দিকে তাকিয়ে বলে, আইসক্রিম খাচ্ছিস না? নদীকে দিলে কি সমস্যা রে? গলিয়ে ফেলে দিচ্ছিস, তাও নদীকে দিচ্ছিস না। আমার জিনিস আমি খাবো না, দরকার হলে ফেলে দিব, তারপর কাউকে দিব না। রাফি ভাইয়া চুপ করেন, ওর জিনিস খাওয়ার কোনো ইচ্ছে নাই। সামনে ফুচকা বিক্রি করছে, সবার আগে আমরা খাবো। তুলি ফুচকা খাবে? হুম, ফুচকা তো আমার অনেক পছন্দ। চলো চলো তাড়াতাড়ি। আয়নের হাত ধরে তুলি আয়নকে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ন আইসক্রিম ফেলে দিল। নদী রাফি সবার পিছন পিছন হেঁটে ওদের কাণ্ড দেখতে লাগলো। রাফি আস্তে আস্তে বলতে লাগলো, কত ফাজিল হয়েছে! নিজের বউর সাথে কেউ এমন করে নাকি? সবাইকে আইসক্রিম দিল আর নিজের বউকে না দিয়ে আইসক্রিম ফেলে দিল। আমাকে অন্য কিছু বোঝাচ্ছে। যেমন করুক না কেন, আমি জানি আমাকে ভালোবাসে, আর ওই নিজেই প্রমাণ করে দিল। নদীর কথা শুনে রাফি অবাক হয়ে ওর দিকে তাকালো। রাফি বলে ওঠে, কি বলো? এখানে তো তোমার সাথে অন্যায় করলো, সেখানে তোমাকে কিভাবে ভালোবাসলো? রাফির কথা শুনে নদী মিষ্টি করে হেসে বলে, ওই আমাকেও খেতে দেয় নাই, নিজেও কিন্তু খায় নাই। পারলে কিন্তু ওই আমাকে দেখিয়ে দেখিয়ে খেতে পারতো, কিন্তু ওই খায় নাই। কারণ আমি খাই নাই দেখে ও রাগের বশে যাই করুক না কেন, ওই আমাকে ভালোবাসে। ওই নিজের অজান্তে প্রমাণ করে দেয়। নদীর কথা শুনে রাফি অবাক চোখে তাকালো। রাফি কিছু বলার আগে নদী আয়নকে দেখে রাফির হাত ধরে ওদের সামনে 2টা চেয়ারে বসলো। নদী 1 প্লেট ফুচকা অর্ডার দিল। আয়ন ওদের দেখেও না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে থাকতে লাগলো। সবাইকে ফুচকা দিতে লাগলো। লাস্টের দিকে আয়ন নদীকে দিলে আয়ন ফুচকা মুখে দিল। নদী রাফিকে খাওয়াই দিতে লাগলো। রাফি নদীকে খাওয়াই দিতে লাগলো। আয়নের রাগ হইল, কিছু না বলে আয়ন তুলির দিকে এগিয়ে দিলে তুলি অবাক হয়ে তাকিয়ে বলে, তুমি খাওয়াই দিবা? আমি কি স্বপ্ন দেখছি নাকি? আরে খাও, এত অবাক হবার কি আছে? আমি তো তোমার হবু হাজবেন্ড। আয়নের কথা শুনে তুলি খুশি হয়ে ফুচকা মুখে নিল। আয়ন খেতে লাগলো আর তুলির সাথে মিষ্টি করে হাসি দিয়ে গল্প করতে লাগলো। নদীর রাগ হতে লাগলো। রাফি কানে কানে বলতে লাগলো, কুল, রাগ করলে তো হেরে যাবে। নদী শান্ত হলো। আয়ন তুলিকে এভাবে হাসি খুশি দেখে সবাই অনেক খুশি হলো। হঠাৎ করে একজন এসে বলে ওঠে, কিরে ভাই, আমাকে রেখে একা একা খাচ্ছিস? আরে আপু যে, আসো। মামা আপুকে 1 প্লেট দেন। তোর প্লেট থেকে খাবো। রাফি ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। রূপা সবার সাথে সালাম দিয়ে কথা বলতে লাগলো। রূপা আয়নের প্লেট থেকে ফুচকা নিয়ে খেতে লাগলো। তুলিও সেমভাবে খেতে লাগলো। আয়ন দুজনের দিকে তাকিয়ে বলল, আরে বাবা, 2জন আমাকে তো খেতে দিবে নাকি? ভাই বোনরা খেতে নিলে কথা বলতে হয় না, চুপ করে থাকো। রূপার কথা শুনে সবাই হাসতে লাগলো। নদীর আব্বু বলে, মেয়েটা কি? নাতাশার ভাতিজি।
নাতাশা ভাতিজি মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। নাতাশার মতো কিছুটা লাগে, কিন্তু আয়নের সাথে এত মিল। আয়ান আমাদের বিরুদ্ধে গিয়ে ওদের সাথে থাকতো। নাতাশাকে আয়ান অনেক ভালোবাসতো, ওর কাছে পড়তো। মাঝখানে যেই সব হয়, নাতাশাকে রেপ করলো, বাবা ওদের বিরুদ্ধে কাজ করলো, সেখান থেকে আয়ান ওদের সাথে থাকতো। এসএসসি পরীক্ষার পর তো ঢাকা চলে যায়। যাক, ওদের সাথে সম্পর্ক ভালো আছে, এটাও দেখে ভালো লাগছে। এই থাক, আমি যাই। ওয়েট, কোথায় যাবে আপু? কোচিং করাতে যাব। ভাইয়াকে বিয়ে করে নিলে তো তোমাকে এসব জব করতে হয় না। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। রাফি আয়নের দিকে তাকালে আয়নের আম্মু বলে, আয়ান, কি ধরনের কথা বলস? কিছু না, ওকে আপু যাও। রূপা চলে গেল। নদী রাফিকে লাস্ট ফুচকা মুখে দিতেই যাবে, আয়ন সাথে সাথেই ফুচকাটা নিয়ে নিজের মুখে পুরে নিল। নদী রাগী লুক নিয়ে তাকালে আয়ন ফুচকার বিল দিয়ে বলে, ভাবি রাগ করলেন নাকি? আরে ভাবি, আমি আপনার দেবর হই, সেখানে আমি একটু খেতে পারি না? আয়নের কথা শুনে নদী কিছু বলল না। সবাই হাঁটতে লাগলো। আইন তুলি কথা বলতে বলতে যেতে লাগলো। সবাই ঘোরাঘুরি করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ করে নদী চিৎকার দিয়ে উঠল। সবাই পিছনের দিকে তাকালে নদীর আম্মু বলতে লাগলো, কি হয়েছে আম্মু? নদী কথাটা বলতেই আইন নদীর কণ্ঠ শুনে বুকের ভিতর ধুপ করে উঠল। আইন ফোনের টর্চ জ্বালিয়ে দৌড়ে নদীর কাছে গেল। সবাই কাছে আসলে নদী পড়ে যেতে নিলে রাফি ধরার আগেই আয়ন ধরে বলল, নদী, এই নদী, কি হয়েছে? এই নদী, কথা বলো। আয়ান আমাকে কিছু কামড় দিয়েছে। নদী কথাগুলো বলে জোরে জোরে কান্না করতে লাগলো। আয়ন নদীর পায়ের দিকে তাকিয়ে চমকে উঠল। আয়ন তাড়াতাড়ি করে নদীর পায়ের কাছে বসলো। কোনো কিছু না ভেবে আয়ন নদীর পায়ে রক্ত চুষতে লাগলো। সবাই ইতস্তত হয়ে গেল। নদীর আম্মু বলে, আয়ন পাগল হয়ে গেছিস নাকি? সাপে কামড় দিয়ে থাকলে তুই তো মারা যাবি। আয়ন থাম বলছি, ওর পা বাঁধতে হবে, সামনে হসপিটাল আছে। আয়ান কি করছো? তুমি তো মারা যাবে। আয়ান আমার পা ছাড়ো। আয়ান প্লিজ পা ছাড়ো। আয়ন কারো কোনো কথা না শুনে পায়ে রক্ত চুষে ফেলতে লাগলো। আয়নকে তুলি ধাক্কা দিয়ে বলে, পাগল হয়ে গেছো? তুমি মারা যাবে? সামনে হসপিটাল আছে, আবুকে নিয়ে চলো। আয়ন তুলিকে কিছু না বলে নদীর পা ধরতে যাবে। নদী হাঁটু গেড়ে বসে আয়নের দুই গাল ধরে বলতে লাগলো, এসব কি করছো? আমাকে সাপে কাটে নাই, আমি একদম ঠিক আছি। গাছের ডালের সাথে কেটে গেছে। নদীর কথা শুনে আয়নের রাগ উঠে গেল। আয়ন উঠে নদীকে সজোরে থাপ্পড় মারল। আয়ন রেগে কান্নামাখা কণ্ঠে বলল, নেক্সট টাইম এমন ফালতু অভিনয় করলে তোর খবর আছে। ফালতু মেয়ে কোথাকার। আমি মরে গেলে তোমার কি? আমি তো জঘন্যতম মেয়ে, ফালতু খারাপ মেয়ে, পতিতা মেয়ে। তাহলে আমার জন্য কোনো কিছু না ভেবে বিষের রক্ত বের করতে গেছো কেন? চুপ কর। আমার ইচ্ছে হইলে আমি তোকে খারাপ বলবো, যা ইচ্ছে তাই বলবো। আমার সামনে আর নাটক করবি না। খারাপ মেয়ের জন্য এত না ভাবলেও হবে। আয়ন নদীর কথা শুনে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে গেল। রাফি নদীকে ধরল। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তুলি বলে ওঠে, এটা কি হলো? আপনাকে ও সহ্য করতে পারে না, আর সেখানে আপনাকে সাপে কেটেছে শুনে কোনো কথা নাই, বার্তা নাই, সোজা রক্ত চুষতে লাগলো। একবারও ভাবলো না ও মারা যেতে পারে? আমরা বাবা মা হয়ে অতটাও সাহস পেলাম না, আর সেখানে আয়ন কিনা যাকে সহ্য করতে পারে না তার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতেও রাজি। এইসব কথা বাদ দেন, সবাই চলেন। রাফি নদীকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। সবাই বাসায় চলে গেল। আর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। সকালে ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে ফোনে সিম তুলে নিজে চলে গেল। নিচে গিয়ে দেখে সবাই বসে আছে। আইন সোফায় বসে থেকে কারোর সাথে কথা বলল না, চুপচাপ বসে থেকে ফেসবুকিং করতে লাগলো। হঠাৎ করে আয়নের ফোন বেজে উঠলেই আয়ন কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার ম্যাম রাইসা। আয়ান সাহেব, আপনার ফোন বন্ধ কেন? সরি ম্যাম, আমি তো গ্রামে চলে এসেছি আর সিমটা খুলে রেখেছিলাম, আজকে তুলছি। হুট করে উদাও হয়ে গেলেন কেন? আপনাকে কোথাও পাচ্ছি না। আমার অভ্যাস এটাই তো, আর আমার পরীক্ষা কয়েকদিন পর, তাই জবটা করা সম্ভব হচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে, আমি ম্যামকে জানিয়ে দেব। হুট করে এভাবে চাকরিটা ছাড়া ম্যাম যে কিভাবে নিবে আল্লাহ ভালো জানে। আপনি চিন্তা করেন না, ম্যামকে আমি বলে দিব, আর আপনার উপরে চিল্লাবে না। চিন্তা করেন না তো।
ম্যাম কল দিচ্ছে। রাইসার কথা শুনে আয়ন নদীর হাত থেকে ফোন নিয়ে কেটে দিয়ে রাইসার সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে নদীর দিকে এগিয়ে দিলে নদী টান দিয়ে ফোন কেড়ে নিল। নদী বলে ওঠে, রাইসার সাথে কিসের কথা শুনি? আর এত দাঁত কেলিয়ে কথা বলার মানে কি? প্রেম করার ইচ্ছা আছে, ওনাকে পটান দরকার। আমার পটাতে পারলে আরামে শুয়ে বসে থেকে খেতে পারবো। আর ওনার মতো সুন্দরী বউ, ওনার হাসি দেখলে মন চায় সারাদিন দেখি তাকে। আয়নের কথা শুনে তুলি নদী রেগে গেল। তুলি কিছু বলার আগেই নদী ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। তুলি এসে আয়নের চুল ধরে বলে, কুত্তার বিড়াল, আমি তোর হবু বউ থাকতে অন্য মেয়ের সাথে প্রেম করতে চাস? আমার সামনে তুই অন্য মেয়ের কথা কিভাবে বলিস? তুলি ছাড়ো, তুলি লাগছে, চুল ছাড়ো বলছি। ছাড়বো না। তুই ওই মেয়ের সাথে প্রেম করবি তাই না? দেখাচ্ছি মজা তোকে। উফ, ছাড়ো তো। আয়ন তুলির হাত ধরে পিছনের দিকে ঘুরিয়ে ধরলে নদী আয়নের কলার ধরে বলল, বিয়ের আগেই তুলি কি এইভাবে কেন ধরেছ? ছাড়ো বলছি। আমার মন ইচ্ছে, আপনার কোনো সমস্যা? সরেন। আমারও লাথি মারতে ইচ্ছে করছে। নদী আয়নের চুল ধরে নিচে ফেলে দিল। আয়নকে কিল ঘুষি মারতে লাগলো। আয়ন টান মেরে নদীকে চেপে ধরে বলল, খুব হাত চলে তাই না? আমি ধরলে পারবেন? নদী আয়নের স্পর্শে কেঁপে উঠল। আয়নের আম্মু বলল, আয়ান নদীকে ছাড়, ও ব্যথা পাবে কিন্তু। বাহ, আমাকে এতক্ষণ ধরে মারলো, কারো কোনো প্রতিবাদ আসলো না। আমি ধরছি তখন যত প্রতিবাদ করার মানুষ, তাই না? আয়ন কথাটা বলে নদীকে কাতুকুতু দিতে লাগলো। তুলির সাথে সাথে আয়নকে ধরে বলে, আয়ান কি করছো? উনি ভাবি হতে যাচ্ছে, ওনার শরীরে কেন হাত দিচ্ছ? তুলি থামো, ওরা ভাবিদের যা ইচ্ছে করুক গা। আয়ন নদীকে সরিয়ে দিয়ে বসা থেকে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলো। দুজনের দিকে তাকিয়ে বলল, আমার চুল মনে পাবলিকে যার যেমন ইচ্ছে টান দিতে আসছে। আয়ান, আমার কিন্তু এবার মেজাজ গরম হচ্ছে। ওনার সাথে কি সম্পর্ক তোমার? কার সাথে? যার সাথে ফোনে কথা বলতে। আয়ন কিছু বলতে যাবে তার আগে ফোনটা বেজে উঠলো। আয়ন কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তোর কি অবস্থা? ফোন বন্ধ কেন রাখছিলি? কারোর সাথে যোগাযোগ রাখতে চাই নাই। যাই হোক, তোর বিকাশে কিছু টাকা গেছে, চেক করছস? এত টাকা কেন দিয়েছস? গ্রামে আসবি কবে? গ্রামে এসেছি রাত্রে। আমাদের বাসায় আয়। তুই বাসায় নাকি? আচ্ছা, মাঠের ওইদিকে আয়, আমি ওইখানে যাব। ঠিক আছে। আয়ন কল কেটে দিয়ে তুলিকে বলল, বাহিরে যাবে নাকি? আমার প্রশ্নের উত্তর দাও। আমি ওনার কোম্পানিতে জব নিয়েছিলাম, আর রাইসা উনি ওনার অফিসের ম্যানেজার। কি, তুই নদী মামুনির অফিসে জব করতি? হ্যাঁ, যাই হোক, যাবে নাকি না? যাব। আয়ন তুলিকে নিয়ে বের হয়ে গেল। নদী আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে কিছু না বলে রুমে চলে গেল। এদিকে আয়ন তুলিকে নিয়ে মাঠের ওই দিকে গিয়ে সব ফ্রেন্ডের সাথে দেখা করলো। রাকিবকে দেখে তুলি বলে ওঠে, আরে রাকিব তুই? আমি। কেমন আছিস? আলহামদুলিল্লাহ। জব করে এসো স্ট্রিটে? দিব তো। আমি কি তোর মতো কিপটা নাকি? আমি কি গিফটামি করলাম? কি কিপটামি করছস তা জানি না, মন চাইলো কইতে তাই কইলাম। রাকিবের কথা শুনে সবাই হাসতে লাগলো। তুলি রাকিবকে মারতে লাগলো। আয়ান বলে ওঠে, নিথাম দুইজন। রাকিব, তোর সাথে কথা ছিল, আর তুলি তোমাকেও কিছু কথা বলার আছে। কি কথা? কি রে? কি, তোরা থাক, আমরা আসছি। আয়ন বাইকে উঠলে দুজন উঠে বসলো। নদীর পাড়ে তিনজন চলে গেল। তিনজন বাইক থামিয়ে নদীর পাড়ে বসে পড়ল। তুলি আগ্রহ নিয়ে বসে আছে। আয়ন বলে উঠল, আমি জানি না তুলি, তুমি রাকিবকে পছন্দ করো, আর রাকিবও তোমাকে পছন্দ করে, বাট ওই গরিবের জন্য ওই বলার সাহস পায় না। আয়নের কথা শুনে দুজন অবাক হয়ে তাকালো। তুলির অকট ফিল হতে লাগলো। আয়ন রাকিবের দিকে তাকিয়ে বলে, এত অবাক হয়ে তাকানোর কিছু নাই। আমি তোদের সম্পর্কটা ঠিক করে দিতে পারবো, তোদের বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারবো। তুলির আমার সাথে বিয়ে হইলে কখনোই সুখী হবে না। আমার ঘরে থাকার মতো অবস্থান নাই। বাজে কথা বলিস না। তোরা থাকোস না নাকি? তুই থাকতে পারলে তুলিও পারবে। শোন, ফুপির একটা মেয়ে, আর ছেলে হিসেবে তুইও অনেক ভালো। একটা মেয়ে জামাই ওনারা বুঝে নিবে। তুলি, তোমাদের যদি মেনেও না নেয়, তুমি ওর বাসায় থাকতে পারবে না। কেন পারবো না? অবশ্যই পারবো, কিন্তু রাকিব তো অন্য কাউকে ভালোবাসে। আমি আবার কাকে ভালোবাসি?
রাকিবের কথা শুনে তুলি ওর ফোন থেকে একটা ছবি বের করে বলল, এই মেয়েটা কে? এইটা তুই কোথায় পাইলি? আরে এইটা তো আমার মামাতো বোন ছিল। ওর তো বিয়েও হয়ে গেছে। আর ওই পায়ে ব্যথা পেয়েছিল, তাই কোলে করে নিয়ে গেছি। এখানে প্রেমের কি ছিল? রাকিবের কথা শুনে তুলি বলে, কুত্তা, আমি অন্য কিছু ভেবে কষ্ট পেয়েছি। তুই কি সত্যি আমাকে ভালোবাসস? জানি না। আমি আসছি, আমার কাজ আছে। আয়ান ওইখান থেকে উঠে বলল। রাকিব বলল, বাইক রেখে যাব নাকি? যা ভাগ শালা। কাকে শালা বলস? আমি তোর দুলাভাই লাগি, তুই তো আমার শালাই হবি। বিয়ে না করলে তোর কাজিনকে বিয়ে করে তোকে শালা বানাইতাম। আয়নের কথা শুনে দুজন অবাক হয়ে তাকালো। তুলি বলে ওঠে, তুমি বিবাহিত মানে? হ্যাঁ আমি বিবাহিত, বাকিটা রাকিবের থেকে শুনে নিও। বাই। আয়ান বাইকে উঠে চলে গেল। এদিকে রাকিব তুলি দুজনে ভুল বোঝাবুঝি শেষ করে মিল হয়ে গেল। আয়ান বাইক নিয়ে সোজা বাসায় চলে গেল। বাসার ভিতরে গেলে দেখে নদী আতিয়ার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। রাফি আর সবাই পাশে বসে আছে। আতিয়া বলছে, বাহ ভাবি, আপনি তো সব দিক দিয়ে এক্সপার্ট। ভাইয়া তুমি তো ভাগ্যবান, ভাবির মতো সুন্দর ভালো একটা মেয়ে বউ হিসেবে পেতে যাচ্ছ। নদীর সামনের দিকে তাকাতেই আয়নকে দেখে নদী বলে, আমিও তো ভাগ্যবতী, ওনার মতো সুন্দর মনের মানুষ পেতে যাচ্ছি। ওনাকে যে স্বামী হিসেবে পাবে, তার জীবনে আর কি চাই বলেন? যাহ বউ, এইভাবে বলো না, আমার বড্ড লজ্জা লাগছে। ওগো মোর হবু বরটা। নদী রাফির কথা শুনে আয়নের রাগ কন্ট্রোল করতে পারল না। আর নদীর সামনে গিয়ে বলল, মাই ডিয়ার হবু ভাবি, মেহেদি দেওয়া শেষ হইলে রেডি হয়েন। আমার বউকে কোথায় নিয়ে যাবি? ভাইয়া তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। ওই কানে কি গেছে, কি বলছি আপনাকে? আমি কোথাও যেতে পারবো না। আমি নিয়ে যেতে চাচ্ছি, আপনি যাবেন। আর না হয় 3 দিনের ভিতরে আমাকে মুক্ত করে দিবেন। 3 দিনের ভিতরে কিসের মুক্তি করবে? কি বলো সাবল তাবল কথা? আয়নের কথা শুনে নদী রেগে বলে উঠল, ঠিক আছে, করে দেব। বারবার এক কথা। হ্যাঁ বারবার এক কথা। ফুপি ফুপা আম্মু আব্বু আপনাদের সাথে কথা ছিল। আমি জানি না আপনারা কথাগুলো জানার পর কিভাবে নেবেন। কি কথা বলবি? আমি তুলিকে বিয়ে করতে পারবো না। তুলি আমার ফ্রেন্ড এবং বোন, এর বাহিরে আমরা কখনো একে অপরকে দেখি নাই। আপনাদের চাপে তুলি আমাকে হাজব্যান্ড বলছে। বাহ, এত ন্যাকামি করছে, কিন্তু আমরা দুইজন জানি আমাদের মাঝে কি সম্পর্ক। কি ফালতু কথা বলছিস? তুই মাথা খারাপ হয়ে গেছে নাকি? সবাই জেনে গেছে তুলি আর তোর বিয়ে দিব। আমাকে না জানিয়ে বিয়ে কোন হিসাবে ঠিক করো তোমরা? আমাদের দুইজনের কথা তো একবার শুনবেন, তাই না? না শুনে আগে বিয়ে ঠিক করে ফেলেন। আয়নের কথা শুনে আয়নের আম্মু ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আয়ন গালে হাত দিয়ে ওর আম্মুর দিকে তাকালো। তুলি ভিতরে চলে আসলো। আয়নকে ধরে বলল, কি হয়েছে আয়ান? আয়ন তুলির কথা কিছু না বলে তুলির আম্মুর দিকে তাকিয়ে বলে, ফুপি ফুপা, আপনার তো চান আপনার মেয়ে সুখে থাক নিশ্চয়ই। আয়নের কথা শুনে তুলির আম্মু বলে, অবশ্যই চাইবো আমার মেয়ে সুখে থাক, কিন্তু আয়ান তোমার তো ছোটবেলা থেকেই জান এইটা এইটা বলেই ডাকতে, একে অপরকে ছাড়া থাকো না। সেখানে আমরা তো ধরে নিয়েছি তোমরা একে অপরকে ভালোবাসো, তাই আমরা বিয়ে ঠিক করেছি। আয়নের ফুপির কথা শুনে বলে, চাইবেন না আপনার মেয়ে সুখে না থাক? ফুপি আমরা মজা করি, আমরা ফ্রেন্ড আর কাজিনের বাহিরে কিছু না। তুলি অন্য কাউকে ভালোবাসে, ওদের মাঝে কিছুটা ভুল বোঝাবুঝি ছিল, যেটা আজকে আমি ওদের ভুল বোঝাবুঝি মিটিয়ে দিয়েছি। ফুপি, তুলি ওর ভালোবাসার মানুষকে ছাড়া কখনোই কারোর সাথে সুখী হবে না। ওই কাকে ভালোবাসি শুনি? আমি রাকিবকে ভালোবাসি। ছোটবেলা থেকে আমরা একে অপরকে ভালোবাসলে কখনো কেউ প্রকাশ করি নাই। রাকিব গরিব জন্য ও আমাকে কিছু বলার সাহস পেত না, আর আমি অন্য কিছু ভেবে ওকে কিছু বলিনি। আমি বিয়ে করলে রাকিবকে করব, তাছাড়া আমি কখনোই বিয়ে করব না। তুলির কথা শুনে আয়নের ফুপি রেগে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আয়ন সামনে দাঁড়িয়ে থাপ্পড়টা আয়নের কাঁধে গিয়ে লাগে। আয়ন বলে উঠল, ফুপি, ভালোবাসা কোনো খারাপ কিছু না। যে যার সাথে সুখী তাকে তার সাথে তুলে দিলে কি সমস্যা? ফুপি, রাকিব তো আর খারাপ ছেলে না, ওই একটা ভালো ছেলে। আমার নামে অনেক রিপোর্ট পাবে ওর নামে। কখনো শুনেছো কোনো রিপোর্ট? ওই এই গ্রামে ভদ্র ছেলে হিসেবে পরিচিত। ওই গরিব, এটা কি ওর অপরাধ নাকি? ফুপি প্লিজ আপনারা ওদের মেনে নিন।
আইন ওদের রিকোয়েস্ট করতে লাগলো, তুলি ওর আব্বু আম্মুকে বোঝাতে লাগলো। ওদের রিকোয়েস্টে সবাই মেনে নিতেই বলল। সবাই মেনে নিলে আইন বলে ওঠে, আই লাভ ইউ সবাইকে। আম্মু, আমি দেশের বাইরে চলে যেতে চাই। তোমরা তো আমাকে বাইরে পাঠাতে চাইছিলে। আমি চলে যাব। আমি এই দেশে আর থাকবো না। হঠাৎ করে মন পরিবর্তন করি কেন? না, অনেক ভেবে দেখলাম তোমাদেরও মনও একটু রাখি। সবসময় তো আমার মতো আমি চলছি, এবার না হয় তোমাদের কথা মতো চলি। আব্বু, আমাকে লন্ডনে যাওয়ার ব্যবস্থা করে দিও। ঠিক আছে, পরীক্ষাটা শেষ কর। ওকে। আইন চলে যেতে নিল। তুলি আইনকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ। যা ভাগ, ট্রিট দেওয়া বাদ দিয়ে আমাকে ধন্যবাদ দিচ্ছে। ওই, আমাকে তুই বলো কেন? সরি বন্ধুর বউ ভাবি। কথাটা বলে দুজনেই হাসতে লাগলো। নদী আয়নকে বলল, আয়ান, সবার কথা তো ভাবলে, কই আরেকজনের কথা তো ভাবলে না? তার কথা ভেবে রেখেছি। সেই সুখে থাক, সেটা আমি চাই। আমার শত্রুকে সুখে থাকার দোয়া করলে সেখানে সেই তো আমার প্রিয় মানুষের লিস্টে। তার ক্ষতি কিভাবে চাইবো? আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়নের আম্মু বলে, কার কথা বলিস আয়ান? কেউ না আম্মু। কেউ নাই তাহলে? হ্যাঁ, নাই, কেউ নাই। আপনি নিজের ভালো চাইলে আমার সাথে এখন চলেন। আর যদি আপনি দেরি করেন, সেখানে আমার কোনো কিছু করার নাই। আমি ঢাকা চলে যাব খুব তাড়াতাড়ি। রাইসার সাথে রিলেশন করতে নাকি? নদীর কথা শুনে আয়নের রাগ উঠতে লাগলো। আয়ন রেগে পিছনের দিকে তাকিয়ে বলে, আমি কি আপনার মতো নাকি? যাকে পাবো তাকে ধরবো। আমার লাইফে ফার্স্ট একজন এসেছে, সেই সারা জীবন থাকবে। আপনার মতো আমি না যে মাসে মাসে মানুষ পাল্টাবো। আয়ান, কি ধরনের কথা বলছিস? আয়নের কথা শুনে নদী কান্না করতে করতে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো খারাপ। আমি তো দেহ ব্যবসা করে খাই। তুমি কেন আমার মতো হবে? তুমি তো অনেক ভালো। খারাপ তো আমি। সব জেনে নিজের ভাইয়ের জীবন বাঁচাতে চাও না কেন? তোমার ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, সেখানে সবাইকে বলে দাও নাই কেন যে আমি খারাপ? আমার সাথে বিয়ে হলে তোমার ভাইয়ের লাইফটাই নষ্ট হয়ে যাবে। নদী, এসব কি ধরনের কথা বলিস? আয়ন, তোমাকে আমি অনেক সহ্য করেছি। আর না, তুমি আমার মেয়েকে যাই নাই তাই বলো। তুমি পেয়েছোটা কি? তোমার মনে যা আসবে তাই বলবে নাকি? আর ভাইজান ভাবি আপনারা চুপ করে থাকেন, ছেলেকে কিছু বলেন না? কি বলবে ঠিক বলে? আমি তো খারাপ মেয়ে, তাই আমাকে খারাপ বলে। আমি চুপ কর। আমি কি জানি না আমার মেয়ে কেমন? আয়ান, তোমার সমস্যা কি? তুমি আমাদের অফিসে জব করতে, ধরতে গেলে নদী তোমার বস ছিল, সেখানে তুমি ওর সম্পর্কে এত বাজে কথা কিভাবে বলতে পারো? তুমি আমার মেয়ের সম্পর্কে কতটুকু জানো? আমি কি একবার আপনার মেয়েকে বলছি ওই দেহ ব্যবসা করে খাই? আর সবসময় বেশি কথা কেন বলো? আমার মেজাজ গরম করে কেন দাও? খারাপ মেয়ে তাই দেয়। আর কোনো কিছু বলবে? আব্বু আম্মু, আমি বাসায় যেতে চাই। ব্যাস, অনেক হয়েছে। আয়ান, তুই সবাইকে ভুল ধরিয়ে দেস। নিজে যে ভুল করছস সেগুলো কিছুই না। তুই নদীকে অপমান কিভাবে করস? তোর কি লজ্জা করে না? ওইগুলো মানুষের সামনে নদীর অপমান করছস। আমার ভুল হয়েছে তোমার হবু ওকে কিছু বলে। আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি ভাবি, ক্ষমা করে দেন। আপনার বিষয়ে আর কোনোদিন কিছু বলবো না। যত তাড়াতাড়ি পারেন কাজটা করে দিয়েন। আয়নের কথা শুনে রাফি নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। আয়নকে ঠাস করে থাপ্পড় মেরে দিলে সবাই চমকে ওঠে। আতিয়া বলে উঠল, ভাইয়া, তুমি ছোট ভাইয়াকে থাপ্পড় মারলে? তুমি তো ছোট ভাইয়াকে কখনোই মারো নাই। হ্যাঁ, মানলাম, অনেকবার বেড়ে গেছিস। আপনার জন্য আমার ভাইয়া আমাকে এই প্রথম থাপ্পড় মারলো। আপনি কখনোই আমার জন্য ভালো ছিলেন না। আপনি ভাইয়ার বউ হতে না হতে আমাকে থাপ্পড় খাওয়ালেন। আর বউ হয়ে আসলে আপনি যে আমাকে এই বাড়ি থেকে বের করবেন আমার বুঝতে আর বাকি নাই। আয়নের কথা শুনে রাফি মারতে যাবে, নদী রাফির হাত ধরে বলে, ভাইয়া প্লিজ বাদ দেন। আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি চাই না আমার জন্য আপনাদের মাঝে কোনো ঝামেলা হোক। সরি আঙ্কেল আন্টি, আমি রাফি ভাইকে বিয়ে করতে পারবো না। আর আমি ভালো মেয়ে না, আমি অনেক জঘন্যতম মেয়ে। আমাকে ছেলের বউ বানালে আপনাদের এত সুখের সংসার নষ্ট হয়ে যাবে। নদী কান্না করতে করতে দৌড়ে চলে গেল। রাফি রেগে আয়নের গালে আরেকটা থাপ্পড় মেরে বলে, তুই কেমন ছেলে রে? নিজের স্ত্রীকে ফ্যামিলির সামনে পরিচয় দিতে পারোস আর বলস নদী খারাপ? তুই নিজের এত ভালো যে নিজের স্ত্রীকে কারোর সামনে পরিচয় দিতে পারোস না, আবার সেই মুখে বড় বড় কথা। ওই, তুই কাকে খারাপ বলস? আমি সব কিছু শুনেছি। নদী খারাপ নাকি তোর মন মানসিকতা খারাপ?
রাফির কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকালো। আয়নের আম্মু বলে ওঠে, নিজের স্ত্রী মানে? রাফি এসব কি বলস? ঠিক বলছি আম্মু, নদী আয়নের স্ত্রী। সবাই না শুনে কোনো বাজে কথা বলবে না দয়া করে, আর কেউ কাউকে ভুল বুঝবে না। দয়া করে আমার সম্পূর্ণ কথা শুনবে, তারপর কথা বলবে। আমার মেয়ে আমাদের না জানিয়ে আয়নকে বিয়ে করেছে, এটা কখনো বিশ্বাসযোগ্য না। আমার মেয়েকে আমি চিনি, আমার মেয়ে কখনোই এমন কাজ করবে না। আমার মেয়ে তো অন্য কাউকে ভালোবাসে, তাকে রেখে আরেকটা ছেলেকে, তাও বা জুনিয়র ছেলেকে বিয়ে করবে? অসম্ভব। হ্যাঁ, অসম্ভব। ওরা নিজের ইচ্ছে করে বিয়ে করে নাই। বিয়ে করছে আবার বলস নিজেরা ইচ্ছে করে করে নাই? তাহলে কি নদী আপু তোমার স্ত্রী? তুই জানতি নাকি? রাকিব বলেছে, বাট ওর স্ত্রীকে সেইটা রাকিবও জেনে না। কিন্তু ওর স্ত্রীর সাথে তো ওর কোনো সম্পর্ক নেই। ওদের বিয়ে তো লোকজন জোর করে দিয়ে দিয়েছিল। আর নদী আপু তো তাহলে আয়নকে ভালোবাসে না। আয়ন ভালোবাসলে নদী আপু অন্য একজনকে ভালোবাসে। তাহলে আপু আবার আয়নের পাশে কাউকে সহ্য কেন করতে পারছে না? আর আয়ান, তুই তো নদী আপুকে অনেক ভালোবাসিস, এমন ব্যবহার কেন করলি? জোর করে বিয়ে দিয়েছে মানে? আমি তোমাদের সব খুলে বলি। রাফি প্রথম থেকে সব কিছু খুলে বলা শেষ হলে আয়নকে বলো, নদীকে তুই যেমন ভাবছস ও তেমন না, বুঝতে পারছস? সবার লাইফে তো প্রেম আসে। কেন, আমি যে রূপাকে ভালোবাসতাম, আমি খারাপ জানার পরেও রূপা আমাকে আজও ভালোবাসে। অথচ আমি প্রতিবারই ওকে ঠকিয়ে গেছি, তাও আবার হাত ছাড়ে নাই। ওই আমার বিপদে পাশে থাকে, আমি বিপদে পড়লে ওই সবার আগে ছুটে আসে। আর সেখানে নদী নিজের ভুল বুঝে তোর কাছে ফিরে আসতে চাইলো, আর তুই তাকে খারাপ মেয়ে বলে গুণা করে দিলি। তুই জানোস ও আমাকে সব কিছু বলে দেয়, ওই তোকে ভালোবাসে, ও কাউকে বিয়ে করতে পারবে না। এসব যা দেখছো সব অভিনয়, তোকে জেলাস ফিল করানোর জন্য নদী আর আমি অভিনয় করছি। আমি ওকে বউ বললে লাস্টে মা আস্তে আস্তে বললাম। কি এত কিছু হয়ে গেছে, কেউ আমাদের কিছু জানাসনি? আর বুঝতেও দিল না? আয়ানের কথা বাদ দিলাম, ওই তেরা, ওই কাউকে কিছু বলে না, কিন্তু নদী তো একবার আমাদের বলতে পারতো। নদী কি বলবে আম্মু? ওই তো অপেক্ষায় ছিল আয়ান কবে তাকে স্ত্রী হিসাবে পরিচয় দিবে। ওই কেন আগে বলবে? আয়ান ছেলে হয়ে নিজের স্ত্রীকে কারোর সামনে স্বীকার করে না, সেখানে ওই মেয়ে হয়ে কিভাবে বলবে? আয়ন, সব শুনলাম। তুমি আমার মেয়েকে যেমনটা ভেবেছ, আমার মেয়ে মোটো তেমন না। আমার মেয়ের সব কিছু আমি জানি, আমার মেয়ের সব কিছু আমি জানি। শুধু তোমাদের বিয়ের বিষয়টাই ও আমাদের শেয়ার করে নাই। রনির সাথে ওর অনেক বছর রিলেশন, বাট রনি কখনো নদীর কাছেও আসার সাহস পায় নাই। নদী অনেক রাগী, এটা তো অবশ্যই জানো। আমি মা হয়ে বিষয়টা বলতে লজ্জাবোধ হচ্ছে। আমি মা হয়ে বিষয়টা বলতে আমার লজ্জাবোধ হচ্ছে। কিন্তু তুমি বিষয়টা নিয়ে নদীর সাথে কথা বলতে পারতে, এভাবে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে পারতে। আমি কি করব? আপনার মেয়ে তো আমাকে ভালোবাসতো না, আমাকে সহ্য করতো না, আমাকে কত অপমান করছে। আমি তারপর ওনাকে কিছু বলি নাই, বাট লাস্টে বিষয়টা আর মেনে নিতে পারছিলাম না, তাই আমি দূরে সরে এসেছি। কিন্তু ওই আবার এখানে এসে ভাইয়ার সাথে শুরু করে দিয়েছে। নিজের স্ত্রী অন্য এক পুরুষের সাথে এত ন্যাকামি করলে কার সহ্য হবে? ও তোকে রাগানোর জন্য এমন করতেছে, যাতে রেগে গিয়ে তুই সবাইকে সব বলে দোস নদী তোর স্ত্রী। বাট উল্টা তুই কি করলি? ডিভোর্স চাওয়া শুরু করছো? অত মাথা কাজ করে না। এখানে আবালের মতো দাঁড়িয়ে না থেকে ভাবিকে গিয়ে সামলাও। উনি মনে হয় লাগেজ গোছানো শুরু করে দিয়েছে নাকি? ভাইয়া, ভাবিকে যেতে দিও না। আয়নার এক মুহূর্ত দেরি না করে দৌড়ে নদীর রুমে চলে গেল। নদী বের হবে সাথে সাথেই আয়ন নদীকে জড়িয়ে ধরে ঘরের ভিতর ঠেলে নিয়ে যেতে লাগলো। নদী বলতে লাগলো, এ ছাড়ো বলছি, আমাকে যেতে দাও। আয়ন দরজা লাগিয়ে দিয়ে বলে, জান যাও না, তোমাকে ছাড়া ভালো লাগে না। এই যে কান ধরছি, আর কোনো দিন তোমাকে বাজে কথা বলবো না, আল্লাহর কসম। আর কখনোই তোমাকে গালাগালি করব না। আমাকে যেতে দাও, আমার মতো খারাপ মেয়ের সাথে সংসার করতে হবে না, ছেড়ে দাও আমাকে। আয়ন নদীর পা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে কান্নার অভিনয় করে বলতে লাগলো, যাও না বউ, তোমাকে ছাড়া আমি একা থাকতে পারবো না। বিয়ে করে সিঙ্গেল থাকতে ভালো লাগে না। এইবারের মতো ক্ষমা করে দাও, আমাদের বাচ্চার কথা ভেবে ক্ষমা করো। আয়নের মুখ দেখে আর কথা শুনে নদী হাসি থামিয়ে রাখতে পারল না।
না পেরে ফিক করে হেসে দিয়ে বলে, বাচ্চা কোথা থেকে আসলো? আয়ন উঠে বলল। ইয়াহু, আমার বউ হাসি দিয়েছে। আর বাচ্চা আসার জন্য তো তোমাকে দরকার জান। কথাটা বলে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। আয়ন নদীর উপরে লাফ দিয়ে উঠে পড়ল। এখন আদর করি। আমি কিন্তু মন থেকে আদর করতে চাচ্ছি। আয়নের বাচ্চাদের মতো কথা বলার স্টাইল দেখে নদী হাসি হাসি মুখে মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল। আয়ন খুশিতে নদীর উপর ঝাঁপিয়ে পড়ল। নদী আয়নকে পাল্টা আদর করতে শুরু করে দিল। বাকিটা ইতিহাস।